এই 75-77 এর মধ্যে থাকবে, যারা আসবে আমি নিয়ে নিব, কোনো অসুবিধা নেই। ওকে, তোমাদের গত লেকচারে কারো যদি কোনো সমস্যা থাকে প্রশ্ন করে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই কিছু বলবে? জি স্যার। স্যার গত ক্লাসে ওই ফ্যাক্টরস অফ প্রাইমেট সিটির স্যার নামগুলো যদি আরেকবার একটু বলতেন ভালো হতো স্যার। কেমন কেমন? স্যার ওই যে সাইজ অফ দ্য কান্ট্রি, কলোনিয়াল হিস্ট্রি, ইম্পোর্ট এক্সপোর্ট, এরকম যে আপনি কয়েকটা বলছিলেন নাম, স্যার ওগুলোর মধ্যে মনে হয় কিছু কিছু বাদ মানে মিস করে ফেলছি একবার বলাতে। তো স্যার ওটা আরেকবার একটু বললে ভালো হতো। তোমাদের মধ্যে কেউ শেয়ার করবে? স্যার আমি বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার এগুলো ছিল সাইমা আফরোজ, বলো। ফ্যাক্টর স্কুলের কথা বলতেছে, ফ্যাক্টর প্রাইমেসি। হ্যাঁ, প্রাইমেসির ফ্যাক্টরস গুলা। প্রথমে ছিল হচ্ছে সাইজ অফ দ্য কান্ট্রি, এরপর হচ্ছে কলোনিয়াল হিস্ট্রি, তারপরে এক্সপোর্ট ওরিয়েন্টেশন অফ দ্য ইকোনমিক পলিটিক্যাল অর্গানাইজেশন, আর হচ্ছে ডুয়াল ইকোনমি। টোটাল 5টা ছিল। এখন ও কি কোনো পয়েন্ট বুঝতে চাচ্ছে? যদি কোনো পয়েন্ট বুঝতে চাও তাহলে ওই সেই পয়েন্ট প্রশ্ন করো, অন্য আবার আরেকজনের কাছ থেকে আমরা শুনি, বা সাইমাই বলুক। না স্যার, এটাই জানার ছিল। কোনো একটা পয়েন্ট নিয়ে তোমার যদি কোনো প্রশ্ন থাকে, মানে শুধু কি পয়েন্ট গুলো? ব্যাখ্যাটা বুঝছি স্যার। জি স্যার, ব্যাখ্যাটা বুঝছি, শুধু পয়েন্ট আমার মনে হয়েছিল আমি মিস করছি। আচ্ছা, তাহলে পয়েন্ট হচ্ছে এই 5টা। ওকে, আচ্ছা। জি স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার লাস্টের পয়েন্ট ডুয়েল ইকোনমি, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। ডুয়েল ইকোনমিক্স কেউ বলবে? স্যার আমি বলি। হ্যাঁ অবশ্যই। ডুয়েল ইকোনমিটা বলছিলেন যে বাইরের যে উন্নত রাষ্ট্রগুলো ওরা হচ্ছে মানে টার্সিয়ারি ইকোনমিটা হচ্ছে ওদের এখন মেইন, মানে হচ্ছে সিঙ্গেল ইকোনমির উপর ওরা বেস করতেছে। কিন্তু আমরা মানে একই সাথে হচ্ছে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর উপর যেমন আমাদের দেশে জোর দেওয়া হয়, জিডিপি তে কন্ট্রিবিউট করে, সেই সাথে হচ্ছে বর্তমানে সেকেন্ডারি, যেমন আপনি এক্সাম্পল হিসেবে বলছিলেন যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কথা, সেকেন্ডারিটাও মানে অনেক এগিয়ে আছে আর কি। তো দুইটাই হচ্ছে আমাদের জিডিপি তে অনেক কন্ট্রিবিউট করতেছে আর কি, এই জন্য আমাদের ইকোনমিটাকে ডুয়েল ইকোনমি বলা হয়। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা, না পারলে কেউ একটা এক্সাম্পল দিয়ে বুঝাবে আর কি। দেখো যদি না পারো তাহলে এক্সাম্পল দিয়ে বুঝাবে কেউ। তোমাদের কেউ হয়তো ফোন করেছে, আমি একটু ফোনটা ধরি। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলো। ও আচ্ছা, তুমি তাহলে কানেক্ট হওয়ার চেষ্টা করো, আমি তোমাকে নিয়ে নিচ্ছি। ওকে। ডুয়াল ইকোনমি বুঝেছো? জি স্যার, বুঝেছি। যারা একেবারে মানে ডেভেলপ কান্ট্রি হিসেবে এই মুহূর্তে আছে, তাদের টার্সিয়ারি লেভেলের ইকোনমি অর্থাৎ সার্ভিস ইকোনমিতে তারা চলে গেছে। মনে করো ইউরোপিয়ান ম্যাক্সিমাম কান্ট্রিগুলো, সবগুলো কিন্তু না, তারা টার্সিয়ারি লেভেলের ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে খুব বেশি ইনভলভ। হ্যাঁ, এর মানে যে এগ্রিকালচার নাই তা না, এর মানে যে ম্যানুফ্যাকচারিং নাই তা না, আছে, কিন্তু তার শেয়ারটা খুব কম। মনে করো এগ্রিকালচার 5%, ম্যানুফ্যাকচার হবে তোমার 15-20%। তাহলে সিংহভাগটা গিয়ে দাঁড়াবে হচ্ছে তার সার্ভিস ইকোনমির উপরে।
ফলে সার্ভিস ইকোনমি হচ্ছে ওই জায়গাতে প্রিডমিনেন্ট, ফলে ওইটা সিঙ্গেল। কিন্তু আমাদের একটু খেয়াল করে দেখো, আমরা যদি দেখি তাহলে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি, আমরা কিন্তু সার্ভিসে অতটা এখনো পর্যন্ত এত বেশি যে কন্ট্রিবিউশন সেটা না। তো সেই ক্ষেত্রে আমাদের যে ইকোনমি গুলো সেগুলো হচ্ছে মানে ডুয়াল ইকোনমি। আর আমরা যখন টেক অফ স্টেজে চলে যাচ্ছি আস্তে আস্তে, তখন কিন্তু তোমার আবার সার্ভিসেও কিছু সেক্টর চলে যাবে। তখন কিন্তু এই জায়গাতে একটা ত্রিমুখী লড়াই হবে, মানে তিনটা ইকোনমিরই একটা ইয়ে থাকবে, এই জায়গাতে কন্ট্রিবিউশন থাকবে। আস্তে আস্তে এই ইকোনমিটা যত বেশি দেশ উন্নত হবে, প্রাইমারি সেক্টরের এটা কমতে থাকবে আস্তে আস্তে, আর সেকেন্ডারি এবং টারশিয়ারিটা বাড়তে থাকবে। তখনও একটা ডুয়ালিজম থাকবে আনটিল আ কান্ট্রি মানে ইজ রিচ টু এ হাই মাস কনজাম্পশন টু ড্রাইভ টু তোমার ম্যাচুরিটি। এই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত সাধারণত এইরকমই দেখা যায়। এটা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এই কান্ট্রিগুলো, অর্থাৎ এই কান্ট্রিগুলো তৃতীয় বিশ্বের কান্ট্রি, এবং এগুলোতে মাত্র তোমার ডেভেলপমেন্টের ছোঁয়া লেগেছে, খুব দ্রুত ডেভেলপ করার চেষ্টা করছে, এবং শহর কেন্দ্রিক সব ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্ট গুলো সব শহরে হচ্ছে। ফলে লোকজন প্রান্তিক অঞ্চল থেকে, গ্রাম থেকে শহরের দিকে চলে আসছে। আরো একটা মজার বিষয় হচ্ছে যে এই দেশগুলোর দুই একটা শহরে ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি। তো দুই একটা শহরে ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি, এর একটা বড় কারণ হচ্ছে যে ওই শহরগুলোতেই সব তোমার ইকোনমিক অ্যাক্টিভিটিস, বিশেষ করে তোমার ইন্ডাস্ট্রি এবং সার্ভিস। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই শহরগুলোই দেখা যায় যে কান্ট্রির মেইন সার্ভিস সেন্টার, অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, সমস্ত কিছু এই জায়গাটার মধ্যে। ফলে যদি কোনো এফডিআই হয়, অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়, তখন ওই শহরগুলোর মধ্যেই হয়। যেমন আমাদের ঢাকা চিটাগং এ যেই পরিমাণ ইনভেস্টমেন্ট, পুরো কান্ট্রিতে যদি হিসাব করি তাহলে এই জায়গাতে হবে 95%, আর অন্যান্য জায়গায় 5% হবে। তাহলে এই হিসাবগুলো এই কারণেই হয় এই জায়গাটার মধ্যে। কোন এক সময় যখন এগুলো স্যাচুরেটেড হবে, তখন এই যে তোমার ইনভেস্টমেন্ট এগুলো শহরের বাইরে যেতে শুরু করবে, তখন তোমার একটা ব্যালেন্স গ্রোথ হয়তো আশা করা যাবে ভবিষ্যতে। ওকে, যদি আর কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। স্যার গত ক্লাসের আগের ক্লাসের নিয়ে আমার একটা প্রশ্ন ছিল স্যার, গত ক্লাসে করা হয় নাই। রিফায়েত বলো। জি স্যার। স্যার আপনি ওই যে লোকাল পার্সপেক্টিভ থেকে আরবানাইজেশন পড়াইতে গিয়ে স্যার মানে ঢাকা সিটি সম্পর্কে বলছিলেন হচ্ছে স্যার ইনফরমাল ইকোনমি। স্যার সেক্ষেত্রে আপনি কিছু এক্সাম্পল দিচ্ছিলেন স্যার, যেমন ঢাকা শহরে প্রায় 7-8 লক্ষ রিক্সাওয়ালা আছে, ভ্রাম্যমান অনেক হকার বা দোকান, লোকাল পর্যায়ে কিছু দোকান আছে। এগুলা থেকে গভর্নমেন্ট কোনো ফর্মালি বা কোনো মানে টাকা পাচ্ছে না, বা গভর্নমেন্ট কোনো বেনিফিট পাচ্ছে না, কিন্তু স্যার রেভিনিউ পাচ্ছে না। হ্যাঁ, রেভিনিউ পাচ্ছে না। কিন্তু স্যার রিসেন্টলি ঢাকা সিটিতে একটা ব্যাপার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্যার ঢাকা সিটিতে, এবং এটা তো স্যার গ্রাম পর্যায়েও, যে লোকাল পর্যায়ে কোনো দোকান হতে হলে সেটা অবশ্যই স্যার সিটি কর্পোরেশনের না হোক, অন্তত কমিশনার বা ওয়ার্ড কাউন্সিলরের অনুমোদন লাগে স্যার। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ পে কিন্তু তারা করতেছে প্রাইমারিলি স্যার, সেটার পরিমাণ যাই হোক। এবং সেকেন্ডলি হচ্ছে স্যার এখন সিটি কর্পোরেশন বিভিন্ন ওই যে রিক্সা বা অন্যান্য অটো রিক্সা স্ট্যান্ড থেকে কিন্তু স্যার ওদের সিটি কর্পোরেশনের স্লিপের মাধ্যমে স্যার ন্যূনতম কিছু টাকা মানে সংগ্রহ করতেছে স্যার। ঠিক আছে স্যার, এটা লোকাল পর্যায়ে মানে নানাভাবে চাঁদাবাজিও অনেকটা হয়ে যাচ্ছে স্যার, কিন্তু মানে সিটি কর্পোরেশনের স্লিপ ব্যবহার করে কিন্তু স্যার টাকা সংগ্রহ করা হচ্ছে। সেক্ষেত্রে কি স্যার সিটি কর্পোরেশন এই ব্যাপারে কি একদমই ওয়াকিবহাল না, নাকি স্যার সিটি কর্পোরেশন সামান্য একটু টাকা পাচ্ছে যেটা গভর্নমেন্ট অনুমোদিত? তো সেক্ষেত্রে তো স্যার এটা ইনফরমাল ইকোনমির আওতাধীন নয়। টোটাল ইস্যুটাই ইনফরমাল, বুঝতে পেরেছো? তুমি যেটা বলেছো এটা অত্যন্ত সত্য। ছোট শহরের ক্ষেত্রে সিটি কর্পোরেশন নিজে তোমার দেখা যায় যে তুমি যখন যদি গিয়ে কোনোভাবে ধরো এদেরকে যে তোমরা যে এটা নিচ্ছ এটা কে আছে, কার এর পিছনে কারা আছে, কে কে কাজ করে, তখন দেখবা যে পিছনে যারা কাজ করতো তারা সবাই উধাও হয়ে গেছে, নাই। এবং যেই লোককে তুমি ধরবা সে বলবে যে আমি কর্পোরেশন থেকেই নিচ্ছে, কিন্তু আসলে ইনভেস্টিগেট করলে দেখা যাবে যে হ্যাঁ, তোমার সিটি কর্পোরেশন হয়তো কেউ এই জায়গাতে জড়িত আছে, কিন্তু সিটি কর্পোরেশন নিজে এই টাকাগুলো পাচ্ছে না।
বুঝতে পেরেছো? জি স্যার। সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে তারা এই টাকাগুলো নিচ্ছে এবং সব নিজেদের পকেটে চলে যাচ্ছে। এটা হচ্ছে ছোট শহরের ক্ষেত্রে। জি স্যার। কিন্তু বড় শহরের ক্ষেত্রে এই যে ভেন্ডররা যারা বাইরে বসছে, এক একটা এলাকা এক একটা মানুষের হাতে বন্দি, এক একটা এলাকা একটা গ্রুপের হাতে চলে যায়। ফলে এরা সবাই কিন্তু যদি গভর্নমেন্টকে রেভিনিউ দিত হয়তো তার চাইতে 3/1 দিলেই হতো, কিন্তু যেহেতু গভর্নমেন্টের রেভিনিউর সাথে এই জায়গাতে প্রশ্নটা হচ্ছে যে তাদেরকে টাকা দিয়ে এই জায়গাতে বসতে হচ্ছে, কিন্তু তারা 3 গুণ 4 গুণ টাকা দিচ্ছে। কাকে দিচ্ছে? একটা মাসেলম্যানকে দিচ্ছে। কাকে দিচ্ছে? একটা মাস্তানকে দিচ্ছে। আমার কথা বুঝতে পেরেছো? স্যার মানে ফলে স্যার গভর্নমেন্ট বলতে তো স্যার আমরা বিভিন্ন হ্যাঁ, ধরনের প্রতিষ্ঠানের সেই টাকাটা তারা পায় না, সেই টাকাটা চলে যায় মানে মাস্তানদের হাতে, সেই টাকাটা মাসেলম্যানদের হাতে চলে যায়। কিন্তু মনে করো যে তোমার একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নামই তোমার একটা কি থাকবে, সেই প্রতিষ্ঠানের নামে তোমার একটা লাইসেন্স থাকবে, সেই প্রতিষ্ঠানের নামে তুমি প্রতি বছর গভর্নমেন্টকে তুমি কর দিবে। ঠিক আছে, গভর্নমেন্টকে তুমি কর দিবে। যেমন আমরা প্রতি বছর আমাদের কর সাবমিট করছি না, প্রতি বছর আমরা কর দিচ্ছি গভর্নমেন্টকে, সে একইভাবে সেও কর দিবে। তাহলে সেটা হচ্ছে আমরা বলি ফর্মাল ইকোনমি। তা এখন কর তুমি যে কোনো ভাবেই দেওয়া যায়। যেমন তুমি সিটি কর্পোরেশনের যদি আওতাধীন হও, যদি তুমি সিটি কর্পোরেশনকে পে করো তাহলে সেটা সিটি গভর্নমেন্ট পেলো, সেটাও বৈধ তোমার। কিন্তু তুমি যে এক্সাম্পল নিয়ে আসছো এই জায়গাতে, সেটা আসলে বৈধ না। এই জায়গাতে সিটি কর্পোরেশনের অন্তরালে কেউ থেকে অন্যরা এই টাকাটা ওদের কাছ থেকে নিচ্ছে, যেটা সিটি গভর্নমেন্ট পাচ্ছে না। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে স্যার মানে ঢাকা শহরের প্রেক্ষিতে স্যার মানে দেখা যায় সেটা হচ্ছে স্যার রিক্সা চালানোর জন্য কিন্তু বা কোনো রিক্সা নিয়ে চালানোর জন্য কিন্তু স্যার সিটি কর্পোরেশনের স্যার অনুমোদন লাগে স্যার প্রথমত চালানোর সময়। তো স্যার সেটা কিন্তু মানে আমি যতদূর জানি স্যার গভর্নমেন্ট সিটি কর্পোরেশনে যে এজেন্ট অফ গভর্নমেন্ট তারাই কিন্তু এটার অনুমোদন দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তো স্যার প্রাইমারিলি একটা টাকা পরিশোধ করা হচ্ছে, তখন তাহলে স্যার এটা কিভাবে ইনফর্মাল অ্যাক্টিভিটি ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে যাচ্ছে স্যার? হয় কি, সিটি কর্পোরেশন এই পর্যন্ত 90,000 রিক্সা তোমার ইয়ে করা আছে, রেজিস্ট্রেশন করা আছে 90,000 রিক্সা। কিন্তু ঢাকা শহরে চলে তোমার এই এখন আমি একটা গবেষণায় পেয়েছিলাম 12 লক্ষ রিক্সা, 10 থেকে 12 লক্ষ, সেটা হচ্ছে 2013 সালে। জি স্যার। সেই গবেষণাটা আমি নিজেই করেছি, এবং যদি সেটা তুমি এখন হিসাব করো তাহলে সেটা 15-16 লক্ষ ছাড়িয়ে গেছে। এবং রিক্সার রেজিস্ট্রেশন হচ্ছে 90,000। তাহলে এটা কি করে সম্ভব? প্রত্যেক রিক্সাওয়ালার পিছনেই দেখবে একটা নাম্বার আছে। তো সেই নাম্বারটা তারা কোত্থেকে পেল? এই নাম্বারটা হচ্ছে যে 90,000 যে রিক্সা, এই 90,000 রিক্সা 90,000 নাম্বার আছে, এই নাম্বার প্লেট গুলো ডুপ্লিকেট করে নেয় তারা, ডুপ্লিকেট করে রিক্সার পিছনে লাগিয়ে দেয়। তো এটা একটা বিশাল বিজনেস ঢাকা শহরে। এবং এরা প্রতিদিনই রিক্সার ভাড়া দেয়, কিন্তু ভাড়াটা তো দেয় হচ্ছে রিক্সার গ্যারেজের মালিককে দেয়। এই টাকাটা তো গভর্নমেন্ট পাচ্ছে না। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি এবার। তার মানে স্যার হচ্ছে মানে সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে একটা গুটি মুষ্টিময় কয়েকজন লোক আর কি স্যার চাঁদাবাজি। হয়তো সিটি কর্পোরেশনের 2-1 জন থাকতেও পারে সেই জায়গাতে, কর্তা ব্যক্তি 2-1 জন থাকতেও পারে, এবং তোমার টাকা নাক গলিয়ে হয়তো মেয়র পর্যন্ত চলে যেতে পারে। আর যেহেতু আমরা এটা জানি না, আননোন, মানে সেটা নিয়ে তো মেয়রকে তো আমি ব্লেম করতে পারবো না। জি স্যার। বুঝতে পেরেছো? বুঝতে পারছি, এটাই স্যার আপনি ওই দিন বলার পরে হঠাৎ করে স্যার লক্ষ্য করে দেখলাম যে স্যার যে এরকম তো হচ্ছে স্যার, তাহলে এটা তো মানে ভেবেছিলাম এরকম আর কি। না, এরকম না। ওকে, চলো আমরা নতুন লেকচারে চলে যাই আজকে। আমি তোমাদেরকে চিন্তা করেছিলাম যে তোমাদের আরবান ট্রান্সপোর্টেশন আজকে পড়াবো, কিন্তু আরবান ট্রান্সপোর্টেশনটা একটু বড়, যেটা তোমাকে আজকে তোমাদের এই লেকচারের মধ্যে কুলানো যাবে না। তোমাদের নেক্সট লেকচার আমি আরবান ট্রান্সপোর্টেশন পড়াবো। এই লেকচারটা আমি আরবান প্ল্যানিংটা নিয়ে আসছি, কারণ প্ল্যানিংটা আমরা এই জায়গাতে খুব বেশি পড়াই না, বড় পড়াই না, খুব ছোট করে আরবান প্ল্যানিংটা আমি পড়াই এই জায়গাটা। কারণ তোমরা আরবান প্ল্যানিং পড়বে আসলে মাস্টার্সে গিয়ে, যারা
আরবান প্ল্যানিং স্ট্রিমে যাবে। তারপরেও তোমাদের যেহেতু আরবান জিওগ্রাফি, এই জায়গাতে আরবান প্ল্যানিং সম্বন্ধে তোমাদের ধারণা থাকা উচিত। সে কারণেই আমরা এই আরবান জিওগ্রাফিতে একটা ছোট লেকচার হলেও তোমার আরবান প্ল্যানিংটা দিয়ে থাকি। ওকে, তাহলে আমরা শুরু করছি আরবান প্ল্যানিং। তো আরবান প্ল্যানিং, আমরা আরবান প্ল্যানিং কে অনেক ভাবে ডাকি। এই আরবান প্ল্যানিং এ আমরা কখনো টাউন প্ল্যানিং বলি, তারপরে আমরা রিজিওনাল প্ল্যানিং বলি, আমরা এটাকে ল্যান্ড ইউজ প্ল্যানিং বলি, ঠিক আছে? অনেক সময় আমরা এটা কান্ট্রি প্ল্যানিং বলি, তারপরে আমরা এটাকে সিটি প্ল্যানিং বলি, আবার কখনো কখনো এটাকে মাস্টার প্ল্যানও বলা হয়। তাহলে এই যে টার্মগুলো, এই টার্মগুলো তোমরা একটু লিখে নাও যে আমরা আরবান প্ল্যানিং কে কত নামে জানি। তো আরবান প্ল্যানিং কে এত নাম ধরে ডাকলে কি হবে? আসলে এইটা সংজ্ঞাগত দিক যদি আমরা দেখি তাহলে একটাই ইস্যু এই জায়গাটার মধ্যে, যে আমরা কোনো একটা শহরের জন্য অথবা শহরের আরবান এরিয়ার জন্য যেই প্ল্যান করে থাকি, তার কোনো খণ্ডিত অংশের জন্য প্ল্যান হতে পারে, তার কোনো ছোট্ট জায়গার জন্য প্ল্যান হতে পারে, বা পুরো শহরের জন্য প্ল্যান হতে পারে। এই প্ল্যানটাকে আমরা আরবান প্ল্যান বলি। তো এই আরবান প্ল্যান হচ্ছে যে কখনো কখনো এটা স্বল্প মেয়াদী হয়, কখনো কখনো এটা মধ্যমেয়াদী হয়, এবং কখনো কখনো এটা দীর্ঘমেয়াদী হয়। অর্থাৎ আরবান প্ল্যানিং মে বি লং টার্ম, মিডিয়াম টার্ম অর শর্ট টার্ম। তাহলে এই যে আমরা লং টার্ম, মিডিয়াম টার্ম, শর্ট টার্ম বলছি, এই 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 টার্ম গুলো আসলে কত, মানে কি ধরনের, মানে কত বছরের জন্য লং টার্ম, কত বছরের জন্য মিডিয়াম টার্ম, কত বছরের জন্য শর্ট টার্ম। তো এগুলো তো আমরা একটু পরে যাব, কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি যে আরবান প্ল্যানিং বলতে কি বোঝাচ্ছে। একটু খেয়াল করে দেখো, আমরা যখন আরবানাইজেশন পড়ে আসছি তখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের মতো দেশগুলোতে যে প্ল্যানিং হচ্ছে, যে আরবানাইজেশন হচ্ছে, সেই আরবানাইজেশনটাই হচ্ছে আনপ্ল্যান, ডিসঅর্গানাইজড, ঠিক আছে? অ্যাব্রো থ্যাব্রো আরবানাইজেশন, যার কোনো প্ল্যানিং নাই। তো এই ধরনের আরবানাইজেশনে তোমার আরবান প্ল্যানিংটা খুবই জরুরি, কিন্তু দেখা যাচ্ছে যে আরবান প্ল্যানিং না হওয়ার পিছনেও আরবানাইজেশন একটা বড় কারণ। আবার ডিসঅর্গানাইজড আরবানাইজেশন, অথবা আমরা যেটাকে খুব প্রাণ ভরে বলি যে আনপ্ল্যান্ড আরবানাইজেশন হওয়ার পিছনেও আরবান প্ল্যানিং দায়ী। তাহলে এটা একটা ভাইস ভার্সা রিলেটেড ইস্যু। তো কিভাবে ভাইস ভার্সা রিলেটেড ইস্যু? যেমন মনে করো যে আমরা দেখছি যে আমাদের দেশে আরবানাইজেশন যেভাবে হচ্ছে, যেভাবে লোক সমাগম করছে শহরে, সেভাবে আমরা আরবান ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করতে পারছি না। তাই এটাকে আরবান প্ল্যানিং এর দোষ নাকি আরবানাইজেশনের দোষ? কখনো প্ল্যানিং বলতে গিয়ে আমরা আরবানাইজেশনের দোষ দিয়ে দিচ্ছি, আবার আরবানাইজেশন বলতে গিয়ে আমরা প্ল্যানিং এর দোষ দিয়ে দিচ্ছি। ফলে এটাকে আমরা বলি যে একটা প্যারাডক্সিক্যাল নেচার। প্যারাডক্সিক্যাল কথাটার অর্থ হচ্ছে কন্ট্রাডিক্টরি, যে আমরা যখন যেটাকে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি আরেকটাকে দাঁড় করিয়ে দিচ্ছি। আসলে আমাদের মতো দেশে দুইটাই সমস্যা, আরবান প্ল্যানিং এরও সমস্যা আছে, আবার আরবানাইজেশনেরও সমস্যা আছে, দুইটাই সমস্যা। এই দুটাকে যখন আমরা ফিট করতে না পারি তখন এই সমস্যাটা আরো প্রকট হয়ে দাঁড়ায় আমাদের। তো কথা হচ্ছে যে আমি আরবান প্ল্যানিং এর সংজ্ঞা দিলাম যে urban planning is a procedure or process to develop a part of a city or for the whole city. It may be sectoral or it may be aggregate. তাহলে আমি কি বলতে চাচ্ছি যে আরবান প্ল্যানিং হচ্ছে কোনো একটা শহরের ছোট অংশের জন্য পরিকল্পনা অথবা পুরো শহরের জন্য পরিকল্পনা। আরেকটা বললাম যে এটা কোনো সেক্টর ওয়াইজ হতে পারে, আবার আমি মানে মোটামুটি পুরোটার জন্য সমস্ত সেক্টর গুলোকে একসাথে নিয়ে করতে পারি।
তাহলে একটা হচ্ছে সেক্টরাল প্ল্যানিং আর একটা হচ্ছে তোমার ওভারঅল প্ল্যানিং বা হোলস্টিক প্ল্যানিং। এই দুটো ইস্যু তোমরা যদি কোনো জায়গায় না বুঝো তাহলে কিন্তু আমাকে প্রশ্ন করবে। মানে এই টার্মগুলোর কোথাও যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে প্রশ্ন করবে। তাহলে আসো আমরা এখন আরবান প্ল্যানিং এর উদ্দেশ্যের মধ্যে যাই, যে আরবান প্ল্যানিং এর উদ্দেশ্য কি, অবজেক্টিভস গুলো কি। আরবান প্ল্যানিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে স্প্যাশিয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ কোনো একটা জায়গার আমি উন্নয়ন করছি, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কোথায় গিয়ে করছি, আমরা একটা শহরে করছি অথবা একটা আরবান এরিয়ার মধ্যে গিয়ে করছি, এই জন্য এটাকে আমরা আরবান প্ল্যানিং বলি। ঠিক আছে, যখন রুরাল এরিয়াতে গিয়ে করি তখন এটাকে বলি রুরাল প্ল্যানিং অথবা কান্ট্রি প্ল্যানিং। রুরাল প্ল্যানিং অথবা কান্ট্রি প্ল্যানিং। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে অবজেক্টিভস এর মধ্যে সবচেয়ে বড় অবজেক্টিভস হচ্ছে যে কোনো একটা জায়গার, কোনো একটা শহরের, কোনো একটা নগরের, কোনো একটা টাউনের স্প্যাশিয়াল ডেভেলপমেন্ট অথবা জিওগ্রাফিক্যাল ডেভেলপমেন্ট। তারপরে আরো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু এটা আরবান প্ল্যানিং, সিটি প্ল্যানিং, টাউন প্ল্যানিং, সেহেতু আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে টু প্রোভাইড বেসিক ইনফ্রাস্ট্রাকচার, urban services and amenities to its residents, to its citizens। তাহলে প্রথম একটা উদ্দেশ্য হচ্ছে স্প্যাশিয়াল ডেভেলপমেন্ট। খুব ছোট ছোট করে মনে রাখো কথাগুলো। প্রথম উদ্দেশ্যটা বলবো যে স্প্যাশিয়াল ডেভেলপমেন্ট, দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে টু প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিসেস এন্ড অ্যামেনিটিস টু ইটস রেসিডেন্টস। তার মানে কি, দ্বিতীয়টা ছোট করে যদি মনে রাখো, টু প্রোভাইড সার্ভিসেস। তো সার্ভিস কত ধরনের আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সার্ভিসেস আছে, অ্যামেনিটি আছে। আর 3 নাম্বার, ইদানিং আমরা আরবান প্ল্যানিং করে থাকি ডিউ টু যাতে আরবান এরিয়ার যে সমস্ত ক্রাইসিস আছে, যে সমস্ত রিস্ক আছে, যে সমস্ত হ্যাজার্ড আছে, যে সমস্ত পলিউশন আছে, সেগুলো থেকে এটাকে বের করে নিয়ে আসার জন্য আমরা এটাকে প্ল্যান করে থাকি। তো এটার একটা বিশেষ নাম আছে, সেই নামটাকে আমরা বলি রিস্ক সেন্সিটিভ প্ল্যানিং, রিস্ক সেন্সিটিভ আরবান প্ল্যানিং। তো এই কারণেও যাতে আরবান এরিয়াকে আমরা বিপদ মুক্ত রাখতে পারি, শঙ্কা মুক্ত রাখতে পারি, কারণ আরবান এরিয়াটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে প্রতিনিয়ত নানান ধরনের দুর্যোগ আসে, নানান ধরনের হ্যাজার্ড আসে, নানান ধরনের ডিজাস্টার আসে। তোমরা খেয়াল করে দেখো ঢাকা শহরে এই কয়েকদিন পর পর মানে ফায়ার হ্যাজার্ড হয়ে যাচ্ছে, এই কয়েকদিন পর পর ওয়াটার লগিং হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে পানি জমে মানুষ পানির নিচে চলে যাচ্ছে, কোনো কোনো জায়গায় ভূমিধস হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো কোনো জায়গায় শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় বস্তিতে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় তোমার এসি বার্স্ট হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে শহরের মধ্যে অ্যাক্সিডেন্ট লেগেই আছে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট তো কথাই নাই, ঢাকা শহরের ভিতরেই প্রতিদিন 2-1 জন করে মারা যায় শুধুমাত্র অ্যাক্সিডেন্ট। তো আরবান প্ল্যানিং এই ধরনের কি করে, এই ধরনের থেকে তোমার একটা রিস্ক সেন্সিটিভ প্ল্যানিং এ যায় এবং এই ক্রাইসিসকে মুক্ত করার চেষ্টা করে। তাহলে কি, টু সলভ or to reduce urban crisis, urban hazard and urban risk। এই 3টা উদ্দেশ্যের কথাই তোমরা মনে রাখবে। আমি 3টা উদ্দেশ্যের কথা তোমাদেরকে বললাম। নাম্বার 1 spatial development, number 2 provide services, number 3 reduction of risk hazard, reduction of crisis, risk and hazard। দেখো কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবারও বলবো, কিন্তু এতটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে বলো।
আমি দুটো পয়েন্ট শেষ করলাম, একটা হচ্ছে কনসেপ্ট ডেফিনেশন এবং আরেকটা হচ্ছে অবজেক্টিভস। এবার আমি তোমাদেরকে যাব হচ্ছে স্কোপে, যে আরবান প্ল্যানিং এর স্কোপ কি। তোমাদের কারো প্রশ্ন আছে? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে স্কোপটা একটু লিখে নাও। বলো বলো স্যার শামিমা, বলো। জি স্যার, আমরা কি এখানে দুইটা জিনিস দেখবো? একটা হচ্ছে ওস্ট পজিশন থেকে গুড পজিশনে বা বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য, আর একটা হচ্ছে নতুন কোন এরিয়াকে মানে প্ল্যানিং এর আন্ডারে আনার জন্য। ভেরি গুড কোশ্চেন শামিমা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো একটা প্রশ্ন করছো তুমি। একটা হচ্ছে এইটা, তুমি ঠিকই বলেছো, একটা হচ্ছে যে ওয়ার্স্ট কন্ডিশন থেকে গুড কন্ডিশনে নিয়ে যাওয়া, সেটাও হতে পারে, কিন্তু এই জায়গাতে একটু প্রবলেম হয়। সেই প্রবলেমটা হচ্ছে, মনে করো আমাদের পুরোনো ঢাকার মধ্যেই তো এখন ওয়ার্স্ট কন্ডিশন দেখছি আমরা, তাই না? পুরোনো ঢাকাকে তাইলে আমাকে গুড কন্ডিশনে নিয়ে যেতে হবে। তাহলে এই জায়গাতে প্রশ্নগুলো কি দাঁড়ায়, যে তাহলে আমরা পুরোনো ঢাকাকে ভেঙে চুরে নতুন করে ফেলবো। এই প্রসেসটাকে বলা হয় রিনিউয়াল প্রসেস, বা প্ল্যানিং এর একটা অংশ রিনিউয়াল। তো এই রিনিউয়াল করতে গেলে আমাকে কি করতে হবে? আমি পুরোনো ঢাকার যত চিপা গলি আছে সবকিছু ঠিকঠাক করে ফেলবো, বড় রাস্তা তৈরি করব, তাহলে অনেক বিল্ডিং কাটা পড়বে, অনেক মানুষের দোকানপাট নষ্ট হয়ে যাবে। এখন আমার ইকোনমি কি বলে? আমার ইকোনমি কি বলে যে আমি এটা করতে পারবো কি পারবো না? সেই জায়গাতেই হলো একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। আর তা না হলে তোমার প্রশ্ন কিন্তু অত্যন্ত ঠিক আছে। আমরা ডেভেলপ কান্ট্রিতে কি করি, এই যে দেখো কিছুদিন আগে তোমার আমেরিকাতে কি হলো, একটা বিল্ডিং ধস হলো। এখন তারা খুঁজে খুঁজে বের করছে যে কোন কোন বিল্ডিং গুলোর লাইফ সাইকেল শেষ হয়ে গেছে। সেই বিল্ডিং গুলোকে তোমার ডাইনামাইট দিয়ে ভেঙে ফেলবে, ভেঙে ওই জায়গাতে নতুন করে বিল্ডিং তৈরি করবে। আর ঢাকা শহরে না হলে 10 বছর আগে 1000 বিল্ডিং আইডেন্টিফাই করেছিল, যে এই বিল্ডিং গুলো একটা 6 মাত্রার ভূমিকম্প হলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে। সেগুলোকে কে আদৌ ভাঙতে পেরেছে? পারে না। তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে, আমরা আসলে এই দুটো মানে বিষয়কেই আমরা আমাদের প্ল্যানিং এর আওতায় আনতে পারি। একটা হচ্ছে যে একটা শহর আছে কিন্তু ওয়ার্স্ট কন্ডিশনে, এটাকে আমি বেটার লিভিং কন্ডিশন তৈরি করব, সেটার জন্য প্ল্যান করতে পারি। আর একটা হচ্ছে যে আমি দেখছি যে একটা শহর মাত্র ডেভেলপ করতে যাচ্ছে, তার কিছু কিছু জিনিস হয়েছে, তাহলে আমি এটাকে নতুন করে সাজিয়ে ফেলবো আগেই, ওয়ার্স্ট কন্ডিশন না হওয়ার কোন ভাবে, যেটা তুমি প্রথম বলো যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ওয়ার্স্ট কন্ডিশন বিরাজ করছে, তাহলে আমরা এই জায়গাতে কি করতে পারি, কিভাবে গুড কন্ডিশনে নিয়ে আসতে পারি। তাহলে এই দুটো ইস্যুই এই জায়গাটার মধ্যে চলে। দিস ইজ ভেরি গুড কোশ্চেন শামিমা। স্যার, আরবান প্ল্যানিং এর যে উদ্দেশ্য, এর মধ্যে কি রিক্রিয়েশন এবং অ্যাস্থেটিক এগুলো আসে না? হ্যাঁ, আমি কি বলেছি, তিনটা মেজর ইস্যু, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস, আরেকটা হচ্ছে আরবান সার্ভিসেস, আর একটা হচ্ছে অ্যামিনিটিজ সার্ভিসেস। তো তুমি যে রিক্রিয়েশনের কথা বললা, সেটা ইনডোর হতে পারে, আউটডোর হতে পারে। ইনডোর সিনেমা হতে পারে, অডিটোরিয়াম হতে পারে, আউটডোর প্লেগ্রাউন্ড হতে পারে, পার্ক হতে পারে, বোটানিক্যাল গার্ডেন হতে পারে। তো এই যে রিক্রিয়েশন গুলো, এগুলোকে বলি আমরা অ্যামিনিটিজ সার্ভিসেস। অ্যামিনিটিজ যেটা মানুষের কি করে, মানুষের মধ্যে তোমার একটা নান্দনিক সৌন্দর্য ইয়ে করে, ক্রিয়েট করে। যেমন আমি যখন এই ঢাকা ইউনিভার্সিটির গাছপালা দেখছি, তখন আমার কাছে মনে হচ্ছে দিস ইজ অ্যাস্থেটিক কোয়ালিটি, দিস ইজ ভেরি গুড অ্যাস্থেটিক কোয়ালিটি, তোমার চোখটাকে জুড়িয়ে দিবে, তাই না? আবার আমি যদি আরেকটু দূরে তাকাই, তাহলে দেখছি বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং, একদম ভালো লাগে না। তাহলে এটার মধ্যে কোনো নান্দনিকতা নাই। ঠিক আছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গাছপালা দেখে আমার মন ভরে গেল। আবার যখন আমি রাস্তার মধ্যে নামছি, আমি দেখছি যে দেওয়ালগুলোর মধ্যে ছেলেরা কিভাবে লেখালেখি করে রাখছে, মানে দেয়ালগুলো দেখলেই মনটা খারাপ হয়ে যায়, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারতো। তাহলে এটা অ্যাস্থেটিক কোয়ালিটির বিপরীত একটা সূত্র, এটা হয় না, এটা হতে পারে না।
তো কিন্তু আমরা এটাই দেখছি সাধারণত এইরকম যে জায়গাতে অনেক ধরনের ডিমান্ড আছে সেই জায়গাতে দেয়ালগুলো সাধারণত খালি থাকে না, দেয়ালগুলো ভরে যায়। তো এটাকে অনেকে আহ এই রকমের যারা মনে করো যে স্লোগানের দাবিদার বা এটাকে যারা পছন্দ করে তারা এটার পক্ষে বলে, আবার যারা সিটিকে অ্যাস্থেটিক বিউটি দিয়ে বোঝার চেষ্টা করে যে না আমার শহর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো আমরা দেখবো না এই জায়গাটার মধ্যে। তো তারা আবার অন্যভাবে দেখে যে না এটা অ্যাস্থেটিক কোয়ালিটির বিপরীতে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, ধন্যবাদ। তাহলে অবশ্যই অ্যাস্থেটিক কোয়ালিটি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর আরবান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট। তোমার শহরে তুমি যখন ঢুকবে তোমার মনটা ভরে যাবে যে না একটা ভালো জায়গায়। যেমন আমাদের কিছু কিছু জায়গায় প্ল্যানিং এর ছোঁয়া আছে ঢাকা শহরে, সেই জায়গাতে গেলে তোমার ভালোই লাগবে, খারাপ লাগবে না। তুমি যদি ধানমন্ডি লেকের মধ্যে একটু ঘোরো তাহলে তোমার ভালো লাগবে, খারাপ লাগবে না। কিন্তু খারাপ লাগবে কোন জায়গাটা? যে জায়গাতে মানুষের মধ্যে কোনো কি বলে ওই যে অ্যাস্থেটিক কোয়ালিটির যে বিষয়টা সেটা তার মাথার মধ্যেই নাই। বসে বসে বাদাম খাচ্ছে, খোসাগুলো চারদিকে ফেলে দিচ্ছে, কলা খাচ্ছে, চোতা ফেলে দিচ্ছে, চিপস খাচ্ছে, পানির মধ্যে চিপসের প্যাকেট ফেলে দিচ্ছে। মানে তাদের মধ্যে এই নান্দনিক সৌন্দর্য বোধটাই নাই। তাহলে তারা অ্যাস্থেটিক কোয়ালিটি বুঝে না। কিন্তু আসলে তো এটা একটা ভালো জায়গা। আবার তুমি যদি গুলশান লেকের উপরে যাও বা গুলশানের রাস্তা ধরে যদি তুমি হাঁটো তাহলে দেখবে যে তোমার ভালো লাগছে দেখতে, যে না একটা সব জায়গাতে একটা সিস্টেম আছে। তাহলে এই সিস্টেমটা কেন হলো? এই সিস্টেমটা হলো তোমার প্ল্যানিং এর ফলে। ঠিক আছে? আবার যদি পুরোনো ঢাকায় যাও গিয়ে দেখবে হাই রে এত অলি গলি, মানে এত জায়গা, মানুষ হাঁটতে পারছে না, বড় বড় বিল্ডিং হয়ে আছে, এই জায়গায় তো দুর্যোগ হবেই। তখন আবার তোমার কাছে মানে দম বন্ধ হয়ে আসবে। আবার যারা ওই জায়গাতে থাকে তারা বলে যে না এই জায়গায় প্রাণ আছে। হ্যাঁ, কারণ ঘরের থেকে নামলেই একটা বাকরখানির দোকান আছে, তারপরে ঘরের থেকে নামলেই একটা বিরিয়ানির দোকান আছে, ঘরের থেকে নামলেই একটা টি স্টল আছে, ওই জায়গাতে বসে খাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এখন মনে করো যে সৌন্দর্য বোধের যে ব্যাপারটা, এটা একটা বড় ইস্যু প্ল্যানিং এর। ওকে, আমরা কিন্তু আমাদের এই সেশনের আর 1 মিনিট সময় আছে, আমরা আসলে নতুন সেশনে চলে যাই। নতুন সেশনে গিয়ে কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবে, না হলে আমরা স্কোপে চলে যাব। ওকে, আমি এই সেশন থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরা নতুন সেশনে জয়েন করো।
কি ব্যাপার, এখন তো 2-4 জন বেশি দেখা যাচ্ছে। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, আমি যেই কথাগুলো বললাম ওগুলো নিয়ে কারো প্রশ্ন আছে? আগের কথাগুলো নিয়ে কারো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন একসাথে বলে এখন যদি না থাকে আমরা স্কোপে চলে যাই। তাহলে আমি আরবান প্ল্যানিং এর কনসেপ্ট পড়লাম, ডেফিনেশন পড়লাম, অবজেক্টিভস পড়লাম, এখন আমরা স্কোপের মধ্যে চলে আসবো। তো স্কোপের মধ্যে হচ্ছে মেইন যে স্কোপ সেটা হচ্ছে আমাদের সার্কুলেশন সিস্টেম। তো এই সার্কুলেশন বলতে আমরা মূলত ট্রান্সপোর্টেশন লিংক বা টোটাল ট্রান্সপোর্টেশন সিস্টেমকে বুঝিয়ে থাকি। এটাকে আমরা বলি যে যদি একটা আরবান এরিয়ার সার্কুলেশন যদি ঠিকঠাক না থাকে, তার ট্রান্সপোর্টেশন সিস্টেম যদি ঠিকঠাক না থাকে, তাহলে সেই শহরটা কি হয় না, সেই শহরটা কনভিনিয়েন্ট হয় না, চলাচলের উপযোগী হয় না। তো একটা বড় স্কোপ হচ্ছে আমরা আরবান প্ল্যানিং এর মধ্য দিয়ে পুরো শহরের জন্য একটা সুন্দর ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলে দিব, একটা ট্রাফিক সিস্টেম তৈরি করে দিব। যেমন তোমাদেরকে আমি ট্রাফিক সিস্টেম পড়াবো এই নেক্সট লেকচারের মধ্যে, তখন তোমরা বুঝতে পারবে যে আমি কেন এটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছি। সাধারণত বলা হয়ে থাকে যে আমাদের শহরের মধ্যে পুরো ভূমি ব্যবহারের যাতে 20-25% ভূমি আমরা এই সার্কুলেশন সিস্টেমের জন্য রাখি। তাহলে এই সার্কুলেশন সিস্টেমটা কি নেহায়েতই কতগুলো রোড? তা কিন্তু না। আমাদের এই সার্কুলেশন সিস্টেমের মধ্যে একটা স্টেশন থেকে শুরু করে স্টেশন থেকে বাইরে বেরিয়ে সাব স্টেশন, তারপরে তার সাথে বিভিন্ন ধরনের সড়ক ব্যবস্থা এবং তার সাথে যানবাহনের ব্যবস্থা এবং তার টোটাল কি বলে নেটওয়ার্ক, এই টোটাল জিনিসগুলো এটার সাথে জড়িত। তাহলে এটাকে আমরা বলছি যে সার্কুলেশন সিস্টেম। তাহলে বড় একটা স্কোপ হচ্ছে আমার সার্কুলেশন সিস্টেম। তো এইটা একটা বড় স্কোপ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কোন বিষয়টাকে এই জায়গাতে প্রাধান্য দিয়েছি। এবং আবারও আমি তোমাদেরকে বলছি, আরবান প্ল্যানিং এ বলাই থাকে যে 20-25% ল্যান্ড, ন্যূনতম 15%-15%-এর নিচে তুমি নামতেই পারবে না। আর সেই জায়গাতে ঢাকা শহরে 5%-এর নিচে বা নিয়ারলি 5% ল্যান্ড ইউজ হচ্ছে তোমার সার্কুলেশন সিস্টেমের মধ্যে। টোটাল ল্যান্ডের মাত্র 5 ভাগ আমরা ব্যবহার করছি। সেজন্যই ঢাকা শহরে এত বেশি জট লেগে থাকে সারা। আরো অনেক কারণ আছে যানজট লাগার, যেটা আমরা ট্রাফিক এবং ট্রান্সপোর্টেশনের মধ্যে গিয়ে পড়বো, কিন্তু এটা একটা বড় কারণ। জট লাগার একটা বড় কারণ হচ্ছে এটা। দ্বিতীয় যে স্কোপ সেটাকে আমরা বলি হেলদি সিটি বা হেলথফুলনেস। কেন? এটা হচ্ছে যে আগেই আমরা বুঝে নিতে চেষ্টা করি যে একটা শহর হচ্ছে মেডিকেল সার্ভিসের একটা জায়গা। অনেক মানুষ গ্রাম থেকে এই সার্ভিসটা নেওয়ার জন্য শহরের দিকে ছুটে আসে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে এই শহরের মধ্যে যদি এই তোমার সার্ভিসটা না থাকে, মেডিকেল সার্ভিসটা যদি না থাকে, তাহলে সেই শহরের মানুষকেও অন্য জায়গায় চলে যেতে হয়। তাহলে এই যে আমরা বলছি যে হেলথফুলনেস, একটা হেলদি সিটির অন্যতম একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তোমার এই মেডিকেল সার্ভিসটাকে ঠিকঠাক মতো প্রোভাইড করা। তাহলে এই জায়গাতে আমি যদি বলি হেলদি সিটি কনসেপ্টটাই যদি হয় হেলদি সিটি, তাহলে তার সাথে অন্যান্য সার্ভিসগুলো যাতে ঠিকঠাক মতো থাকে। যেমন আমি বললাম মেডিকেল সার্ভিস, তাহলে এডুকেশন সার্ভিস, তারপরে তোমার কি বলে শপিং সার্ভিস, মার্কেটিং ফ্যাসিলিটিস, এই সমস্ত সার্ভিসগুলো যাতে তোমার এই শহরের মধ্যে ঠিকঠাক মতো থাকে
সেটা তোমাকে এনশিওর করতে হবে এই জায়গাতে। সেই কারণে আমরা বলি হেলথফুলনেস, ঠিক আছে? যেমন আমরা বলি সার্কুলেশন সিস্টেম, তো সার্কুলেশনের মধ্যে সবকিছুই আছে। আবার যখন বলবো যে হেলথফুলনেস, তখন এটার মধ্যে আবার সবগুলো জিনিসই এটার মধ্যে চলে আসবে। তারপরে এখন আমরা বলছি যে বিষয়টা নিয়ে আমরা একটু আগে আলোচনা করছি, ওইটা নিয়ে এখন একটু কম আলোচনা করলে হবে, যেটাকে আমরা বলি অ্যাস্থেটিক বিউটি বা অ্যাস্থেটিক কোয়ালিটি। তাহলে একটা শহরের মধ্যে যদি এরকম অ্যাস্থেটিক বিউটি না থাকে, তাহলে সেই শহরটাও পরিপূর্ণ হয় না। যেটা আমাদের সিটি প্ল্যানিং এর একটা বড় স্কোপ, যে আমরা কি করব, শহরটার অ্যাস্থেটিক বিউটি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই শহরটার মধ্যে সার্কুলেশন সিস্টেমটাকে সাংঘাতিক ভালোভাবে ডেভেলপ করব। এই শহরটার মধ্যে আমরা কি করব, নানান ধরনের সার্ভিস প্রোভাইড করব, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার হাউজিং এন্ড সেটেলমেন্ট। হাউজিং এন্ড সেটেলমেন্ট, যে আমরা এতগুলো জিনিস তো করলাম, কিন্তু আমরা যাতে মানুষকে ভালো মতো থাকার জায়গা করে দিতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা যেমন একটা বললাম যে সার্কুলেশনের জন্য 15 থেকে 25% ল্যান্ড তোমাকে রেখে দিতে হবে, হাউজিং এর জন্য তোমার 40% ল্যান্ড রেখে দিতে হবে। মানে ল্যান্ড ইউজে যাতে তুমি 40% হাউজিং এর জন্য তুমি ব্যবহার করতে পারো, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই দুটো ইস্যু হচ্ছে অনেক বড় ইস্যু, যাতে তোমার মানুষকে তুমি ভালো মতো অ্যাকোমোডেট করতে পারো, বা তাদেরকে ভালো হাউজিং সাপ্লাই তুমি প্রোভাইড করতে পারো, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমার অ্যাগ্লোমারেশন। তো এই অ্যাগ্লোমারেশন কথাটার অর্থটা কি? অ্যাগ্লোমারেশন হচ্ছে, আমরা অনেক সময় বলি যে কমার্শিয়াল অ্যাগ্লোমারেশন, তাহলে কমার্শিয়াল থাকবে, অ্যাগ্লোমারেশনটা সেই জায়গায় হবে। আবার অনেক সময় বলি আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশন, তাহলে ইন্ডাস্ট্রিয়ালতেই থাকবে সেই জায়গায় এক ধরনের অ্যাগ্লোমারেশন হয়। যেমন আমরা দেখছি যে অ্যাগ্লোমারেশন গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য এক ধরনের হচ্ছে, তাই না? আবার যদি বলি সিমেন্ট ইন্ডাস্ট্রি, তাহলে সেগুলো আরেক জায়গায় যাচ্ছে। আবার যদি বলি যে আমাদের পাট শিল্প, তাহলে সেগুলো আরেক জায়গায় যাচ্ছে, ঠিক আছে? তো এগুলোর হলো গিয়ে অ্যাগ্লোমারেশন আমরা বলছি। তো এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশন। তারপরে আমরা বলছি যে তোমার কমার্শিয়াল অ্যাগ্লোমারেশন এক ধরনের যাচ্ছে। তারপরে আমরা বলছি যে এই যে মার্কেটিং অ্যাগ্লোমারেশন, দোকানপাটের এক ধরনের অ্যাগ্লোমারেশন হয়। এই জিনিসগুলো তোমাদেরকে চিন্তা করতে হবে এই এখন আরবান প্ল্যানিং নিয়ে। তাহলে এগুলোকে আমরা বলছি কি স্কোপ। তো স্কোপ গুলোকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমরা কি কি ধরনের স্কোপ তৈরি করতে পারি। তাহলে এই ধরনের অনেক স্কোপের কথা তুমি ভাবতে পারো। অর্থাৎ আমরা এই জায়গাতে অনেকগুলো সেক্টর নিয়ে আসতে পারি, যে প্রত্যেকটা সেক্টর হচ্ছে আমাদের জন্য এক একটা স্কোপ। তো সেরকম সেক্টর গুলো কি কি? যেমন আমরা প্ল্যান বলতে তো সেক্টরাল প্ল্যানও বলি, তাই না? এরকম সেক্টর গুলোর কয়েকটা আমি তোমাদেরকে বলছি। যেমন আমাদের যদি বলি ডেমোগ্রাফি একটা সেক্টর, অথবা পপুলেশন হচ্ছে একটা সেক্টর। ওকে, তোমরা খুব দ্রুত ছোট ছোট করে লিখে ফেলো। যেমন ডেমোগ্রাফি একটা সেক্টর, অথবা পপুলেশন ডেমোগ্রাফিকে তুমি একটা কাতারের মধ্যে ফেলতে পারো, একটা সেক্টর। তারপরে হচ্ছে আমাদের হাউজিং সেটেলমেন্ট একটা সেক্টর। তারপরে আমাদের ট্রান্সপোর্টেশন একটা সেক্টর। তারপরে আমাদের ইকোনমি একটা সেক্টর। তারপরে আমাদের এডমিনিস্ট্রেশন একটা সেক্টর। তারপরে আমাদের কমার্স একটা সেক্টর। তারপরে আমাদের কি বলে রিক্রিয়েশন একটা সেক্টর। এটাকে যদি তুমি অ্যাস্থেটিকের মধ্যে নিয়ে আসো, সেটাও নিয়ে আসতে পারো, বা অ্যাস্থেটিকটাকে তুমি একসাথে করে সব রিক্রিয়েশনকে জায়গাটার মধ্যে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো তারপরে তুমি আবার নতুন নতুন কিছু জিনিস চলে আসছে। আরবান এনভায়রনমেন্ট একটা বড় সেক্টর এই জায়গাটার মধ্যে। তারপরে আরবান ডিজাস্টারও একটা বড় সেক্টর এই জায়গাটার মধ্যে। তারপরে আরবান ক্লাইমেট একটা বড় সেক্টর এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? আর মরফোলজি একটা বড় সেক্টর এই জায়গাটার মধ্যে। তাহলে আমরা এগুলোকে কি করার চেষ্টা করছি? এগুলোকে আমরা অ্যামালগেমেট করার চেষ্টা করছি, যাতে শহরকে আমি সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করতে পারি। তাহলে অ্যাটলিস্ট তো আমি কয়টা সেক্টর নিয়ে তোমাদেরকে বললাম? আমি জানি না কেউ লিখতে পেরেছো কিনা। 10টা। হ্যাঁ, 10টা বলা হয়ে গেছে। তাহলে তোমরা খেয়াল করে দেখো
এরকম অনেক সেক্টর নিয়ে আমরা আরবান প্ল্যানিং করব। এই প্রত্যেকটা সেক্টরই হচ্ছে আমাদের এক একটা স্কোপ। সে ফর এক্সাম্পল, যে আমি তোমাদের ডেমোগ্রাফি অথবা পপুলেশনের কথা বলেছি, এটার স্কোপটা কি? এটার স্কোপ হচ্ছে দেখতে হবে একটা শহরের ভিতরে যদি দেখি যে এই জায়গাতে বাড়ার প্রবণতাটা বেশি, তাহলে সেটাকে কেন্দ্র করে তোমার সমস্ত সেক্টর গুলোকে ঢেলে সাজাতে হবে, তাই না? সেইভাবে তোমাকে শহরটা ডেভেলপ করতে হবে। যদি তুমি মনে করো যে আগামী বছর আমাদের শহরে 100টা নতুন পরিবার আসবে, সেই 100টা নতুন পরিবারকে তোমাকে থাকার জায়গা করে দিতে হবে, তাহলে তার জন্য তোমার হাউজিং লাগবে, তার জন্য তোমার ট্রান্সপোর্টেশন লাগবে, তার জন্য তোমার অন্যান্য ফ্যাসিলিটি লাগবে, সার্ভিস লাগবে, তোমার এমিনিটিস লাগবে, তাহলে তার জন্য তোমাকে ব্যবস্থা করতে হবে জায়গাটা। ফলে দেখো, এক ডেমোগ্রাফি হচ্ছে সমস্ত কিছুর সাথে রিলেটেড। তো এরকম ভাবে তোমাকে কি করতে হবে, এই প্ল্যানের মধ্যে জিনিসগুলোকে নিয়ে আসতে হবে। আবার যদি মনে করো যে আবার এটার সাথে মরফোলজি কিভাবে রিলেটেড, মরফোলজি রিলেটেড এইভাবে যে কোন জায়গায় রাস্তা হবে, কোন জায়গায় নিচু জমি আছে, কোন জায়গায় তোমার নদী আছে, কোন জায়গায় খাল আছে। নিচু জমি, নদী, খালে হাত দেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে, করা যাবে না, বরঞ্চ এগুলোকে রিভাইভ করতে হবে তোমাকে। তাহলে তুলনামূলকভাবে যেগুলো উঁচু জমি আছে, আবার উঁচু জমির বেশি উঁচুটাতে যেতে পারবে না, পাহাড় কাটতে পারবে না, তাহলে তোমার একটা ইমব্যালেন্স হয়ে যাবে। চিটং আমরা পাহাড় কেটে কি করেছে, এখন পুরোটা শহর একটা ইমব্যালেন্সের মধ্যে চলে। চিটং শহরে 1 ঘন্টা 2 ঘন্টার বৃষ্টিতে পুরো শহর বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করেছি, আমরা পাহাড় কেটে ফেলেছি। পাহাড় কাটার ফলে তোমার যে ছড়া বা নালাগুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ফলে বৃষ্টির পানি কোথাও যেতে পারে না, বৃষ্টির পানি সরাসরি তোমার কি আছে, শহরের রাস্তার মধ্যে চলে আসে, লোকালয়ের মধ্যে চলে যায়, এই কোমর পর্যন্ত পানি হয়ে যায় 1 ঘন্টার মধ্যে। তাহলে এগুলোর মধ্যে তোমাকে ধরে রাখতে হবে, এগুলোকে তুমি বাদ দিতে পারবে না, নেচারকে বাদ দিয়ে কিছুই করতে পারবে না। তাহলে প্ল্যানিং এর অংশ হচ্ছে তোমার এতগুলো তোমার সেক্টর, যার প্রত্যেকটাই তোমার জন্য স্কোপ করে নিয়ে আসতে পারে। তবে হ্যাঁ, স্কোপ বললেই যখন আমরা, তখন আমরা এইভাবে বলার চেষ্টা করি, কনভিনিয়েন্স, সার্কুলেশন, হেল্পফুলনেস, এইভাবে আমরা বলার চেষ্টা করি, গভর্নেন্স, এইভাবে আমরা কি করি, আমরা স্কোপ গুলোকে বলার চেষ্টা করি। তাহলে আমি সব শেষে আসলাম কোথায়, গভর্নেন্সে আসলাম। গভর্নেন্সটা কি? গভর্নেন্স হচ্ছে ব্যবস্থাপনা, পরিচালন বলা হয়, ঠিক আছে? আর ম্যানেজমেন্ট হচ্ছে ব্যবস্থাপনা। এখন ম্যানেজমেন্ট থেকে গভর্নেন্সে আমরা চলে আসছি। হোয়াট ইজ গভর্নেন্স? গভর্নেন্স সিস্টেম ইজ এ সিস্টেম where both party will act equally. Who are the both parties? Number 1, government. Number 2, civil societies and other actors as well. তো এটাকে আমরা বলছি গভর্নেন্স সিস্টেম। যে শুধুমাত্র যদি মাত্র শুধু তাহলে সেই কাজ ভালো হয় না, সেটা সুফল বয়ে আনতে পারে না। তাহলে সেই জায়গাতে কি করতে হবে, তোমাদের সাথে রাখতে হবে অন্যান্য যারা অ্যাক্টরস, তাদেরকে তোমাকে ইনভলভ করতে হবে। তো এটা মনে রাখতে হবে যে গভর্নেন্স হচ্ছে এই আরবান প্ল্যানিং এর একটা বড় অংশ। স্যার, গভর্নেন্স ডেফিনিশনটা আরেকবার একটু বলবেন? গভর্নেন্সের ডেফিনিশনটা তোমাকে প্রথমে আবার একটু বাংলায় বুঝাই, তারপরে আবার ইংরেজি ওইটাকে তর্জমা করে দিব, ঠিক আছে? গভর্নেন্সের বাংলা হচ্ছে পরিচালন, অর্থাৎ আমরা আগে ছিলাম গভর্নমেন্টের সিস্টেমে, তো সেটাকে আমরা বল ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা হচ্ছে একপাক্ষিক ইস্যু, টপ ডাউন অ্যাপ্রোচ, অর্থাৎ এটা গভর্নমেন্ট তরফ থেকে আমাকে কি করতো, ম্যানেজ করে ফেলতো, ঠিক আছে? তো সেই ব্যবস্থাপনাটা সাধারণত ভালো হয় না। এখন কি করা হয়েছে, এখন হচ্ছে গভর্নমেন্ট এবং পাবলিক একসাথে কাজ করবে, সেটাকে বলা হয় গভর্নেন্স। সো it's a both way traffic, both party will act and play a significant role to help each other. আমার কথা কি বুঝতে পেরেছো এবার? তো এই রকমের একটা সম্পর্ককে আমরা বলি গভর্নেন্স, যেটা এখনো আমাদের সোসাইটিতে ডেভেলপ করে নাই। আমরা এখনো টপ ডাউন অ্যাপ্রোচে কাজ করছি, আমরা বটম আপ অ্যাপ্রোচে এখনো যেতে পারিনি।
যেমন মনে করো, আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই। শহরের বিভিন্ন বাসগৃহ থেকে, মূলত তোমার হাই ইনকাম, মিডল ইনকামের প্রত্যেকটা এলাকা থেকে কি করে, এলাকা থেকে তোমার এই ময়লা সংগ্রহ করে। তোমাদের কেউ হয়তো একজন ফোন দিয়েছে, আমি একটু ধরে দেখি। হ্যালো, আমার জয়েন করে ফেলছি। হাউস টু হাউস গার্বেজ কালেকশন করে, এটা তোমরা অনেকেই জানো। আমার কথা বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। হাউস টু হাউস গার্বেজ কালেকশন বুঝো? তোমার বাসায় এসে একজন ময়লা নিয়ে যাবে বাসা থেকে। ইশরাতদের বাসা থেকে কি ময়লা নিয়ে যায়? জি স্যার, লোক সিটি কর্পোরেশন থেকে এসে নিয়ে যায়, লোক এসে নিয়ে যায়। তাহলে এই যারা এসে নিয়ে গেল তারা কি করে, তারা জানো কি করে? স্যার এখানে তো আর ওইটাকে তো নিয়ে আর রিসাইকেল করে না, ওই মাতুয়াইলের ওদিকে নিয়ে ওখানে নিয়ে ফেলে দেয়। না না, অত দূরে যায় না। ওরা কি করে, তোমার গলির মুখে ঢোকার সময় দেখবা যে একটা বিন আছে বড়, সেই বিনের মধ্যে তারা ফেলে দেয়। তাদের না কাজ স্যার, আমাদের এতটুকু। এদিকে এরকম নাই। তোমাদের কি করে বলো তো, এক্সপেরিয়েন্সটা বলো আমাকে। এখানে স্যার ময়লার গাড়ি আসছে, ওই গাড়ি ভরে গেলে তারপর নিয়ে আমি তো জানি স্যার ওইখানে নিয়ে ফেলে, ওই মাতুয়াইলটা কাছে, আমাদের এখান থেকে কাছে। এটা বুঝলাম, কিন্তু তোমার বাসা থেকে যারা নিয়ে যায় তারা কি গাড়ির মধ্যে দেয় নিয়ে? হ্যাঁ, একটা তারা গাড়ি গাড়ি, নিয়ে এসে ওই গাড়িতে নিয়ে হ্যাঁ, ফেলে, না, দেন না, গাড়িটা ভরলে দেন ওইখানে নিয়ে ফেলে। হ্যাঁ, ওই গাড়ির মধ্যে একটা বিন থাকে, যে বিনটাকে ওরা রেখে যায়। গাড়ির মধ্যে একটা বিন থাকে, বুঝতে পেরেছো? ওই বিনটাকে ওরা রেখে যায় ওই জায়গাটার মধ্যে। ওই বিনটা ভরলে পরে তারা ওই বিনটাকে তাদের গাড়ির মধ্যে নিয়ে নেয়, আর নতুন একটা বিন ওই জায়গাতে সেট করে দিয়ে যায়। সেই বিনটাকে গাড়ি নিয়ে মাতুয়াইলে নিয়ে ফেলে। সিস্টেমটা হচ্ছে এইটা, বুঝতে পেরেছো? জি স্যার। এবং এই সিস্টেমটা পুরো ঢাকা শহরের মধ্যে তোমাকে একটা মানে কি বলে, একটা অব্যবস্থাপনা তৈরি করে দিয়েছে। অবস্থাপনা কিভাবে, যে আসে এই যে কাজটা যারা করলো, তোমার বাসা থেকে তোমার এই গার্বেজটাকে টেনে নিয়ে ওই জায়গাটার মধ্যে ফেলে দিল, তার সাথে সিটি কর্পোরেশনের কোনো সম্পর্কই নেই, জানেই না কারা এই কাজটা করতেছে। তাহলে যদি না জেনে থাকে, তাহলে এই গভর্নেন্স সিস্টেমটি মজবুত না। সিটি কর্পোরেশন চাইলে প্রথম যে কাজ গার্বেজ ম্যানেজমেন্টের প্রথম কাজ হচ্ছে তোমার সেগ্রিগেশন, অর্থাৎ সব ময়লা তুমি একসাথে ফেলবে না। আমরা কি করি, আমরা একই সাথে সমস্ত ময়লা ফেলে দিচ্ছি, তাই না? আমরা যে জায়গাতে তরকারির খোসা ফেলছি, সেই জায়গাটার মধ্যে আমরা কাচের বোতল ফেলে দিচ্ছি, সেই জায়গাতে আমরা প্লাস্টিকের বোতল ফেলে দিচ্ছি, সেই জায়গাতে আমরা সমস্ত কিছু একসাথে করে ফেলে দিচ্ছি। তাহলে যদি সিটি কর্পোরেশন এই মোডের মধ্যে থাকতো এবং এরা যদি এই কমিউনিটি অর্গানাইজেশনের সাথে যোগাযোগ রাখতো, তাহলে তাদেরকে দিয়ে এই কাজটা করায় নিতে পারতো। তাহলে প্রথমেই তোমার কি হতো, গার্বেজ গুলো সেগ্রিগেট হয়ে যেত। তাহলে সেগ্রিগেট হলে পরে এটা তোমার রিসাইকেল করতে সুবিধা হতো, যদিও আমাদের এই জায়গাতে রিসাইকেল নাই বললেই চলে। সেই কারণে এই ভাবনাটা এখনো পর্যন্ত আসেনি। কখন আসবে? যখন আমরা এই গার্বেজের মধ্যে ডুবে যেতে শুরু করব, তখন মানুষের মাথার মধ্যে চিন্তা আসবে যে আরে গার্বেজ তো আসলে গার্বেজ না, এগুলো তো হচ্ছে আমাদের জন্য ওয়েলথ। এই গার্বেজ দিয়ে আমরা কত কিছু করতে পারি, যেটা তোমরা যখন বাইরে যাবা তখন সবাই দেখবে যে গার্বেজটা আসলে গার্বেজ না, এটা আমাদের জন্য সম্পদ। তো সেই সম্পদটাকে আমরা কি করছি, আমরা পলিউশনে কনভার্ট করছি, আমরা ওয়েস্টে কনভার্ট করছি, এবং সেটা থেকে গ্রিন হাউস গ্যাস আমরা ইমিট করে দিচ্ছি বাতাসের মধ্যে। তাহলে এটা কি, এটা পুরোটাই হচ্ছে একটা কয়েকদিন পরে গার্বেজের মধ্যে ডুবে যাবে। হয় পেপার আর প্লাস্টিক, এগুলা রিসাইকেল হয়। ওগুলো হচ্ছে যে সরাসরি আমরা আলাদা না করলেও দেখা যায় যে
বাচ্চা, তারপর মহিলা, পুরুষ ওরকম দেখা যায় যে গার্বেজের ওখানে গেলে দেখা যায় যে ওরা ওগুলা আলাদা করতেছে, ওগুলা নিয়ে তারপর লোহা জাতীয় জিনিসগুলা ওগুলা আবার ওরা আলাদা আলাদা করে দোকানে সেল করে, মানে বড় ভাবে না হলেও ওইভাবে হচ্ছে স্যার। শোনো শোনো ইসরাত, তুমি আমার কথা শোনো। ওরা পুরো গার্বেজের 5%ও কি করে না, 5%ও কালেক্ট করতে পারে না। তুমি মাতুয়াইলে যে জায়গাতে ডাম্পিং গ্রাউন্ড আছে সে জায়গাতে গিয়েছো কখনো? স্যার এই মাতুয়াইলের পুরো এলাকাটা এক সময় ছিল মাতুয়াইল খাল, বুঝতে পেরেছো? খুব সুন্দর একটা খাল ছিল ওই জায়গাটার মধ্যে। সেই খালটা পুরোটা তোমার এই গার্বেজ দিয়ে ভরাট করলো। এখন খাল নাই, পানি সরতে পারে না। এখন বৃষ্টি হলে কি হয়, ওই মাতুয়াইল এলাকাটা পুরোটা ডুবে যায়। বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক মুগদাপাড়ায় যে জায়গাতে এখন তোমরা স্টেডিয়ামটা দেখছো, মুগদাপাড়া এদিকে পাস করার সময় এই জায়গাতে যে স্টেডিয়ামটা দেখছো, এইটা ছিল একটা পুকুর, বড় জলাশয় ছিল এটার মধ্যে। সেটা একটা গার্বেজের ডাম্পিং গ্রাউন্ড করে ওই জায়গায় পুরোটা এনভায়রনমেন্ট নষ্ট করা হয়েছে। তো এরপরে হলো কি, ওই জায়গাতে একটা স্টেডিয়াম হলো, যে স্টেডিয়ামটা অকেজো হয়ে পড়ে আছে। কেউ ওই জায়গাতে খেলাধুলা করে আমার কাছে মনে হয় না, কোনো টুর্নামেন্ট হয় তাও মনে হয় না। সো এইগুলো আমাদের জন্য মানে খেলা হয় স্যার? হয় খেলা? জি স্যার। কি খেলা হয় ওই জায়গাতে? আমি তো দেখিনি স্যার। ফুটবল খেলা স্যার। ওই পাড়া মহল্লার ছেলেরা গিয়ে খেলে, তাই তো? স্যার ক্লাবে খেলা হয় এই স্টেডিয়ামে। আচ্ছা হ্যাঁ স্যার। ওই এলাকার নাকি সাকিব? আমি বাসা বলতে স্যার আমার। জি স্যার, আমার পাশেই কাসিম স্টেডিয়াম স্যার। বাসাবো কোথায় তোমার বাসা? স্যার মায়াকানন স্যার, মন্দিরের এখানে। মায়াকানন কোথায়? বৌদ্ধ মন্দিরের কোন পাশে? স্যার বৌদ্ধ মন্দির চিনো? হ্যাঁ স্যার চিনি স্যার। এর আরো আগে স্যার, মায়াকানন আগে স্যার, হাসপাতালের পাশে কাছে স্যার। আচ্ছা বুঝছি, হাসপাতাল, হাসপাতালের কাছে, মুক্তা হাসপাতালের কাছে। জি স্যার। তাহলে মায়াকানন আরো উত্তর দিকে গিয়ে বৌদ্ধ মন্দির, ওই জায়গাতে বৌদ্ধ মন্দিরে যেও কিন্তু, বুঝছো? ওইটা কিন্তু নাম করা বৌদ্ধ মন্দির। এটা শুধু ঢাকা শহরের জন্য না, এটা পুরো এই আমাদের বাংলাদেশের একটা নাম করা বৌদ্ধ মন্দির। এটা ঘুরে এসো গিয়ে। ওকে, আমার সেটা কথা না, আমার কথা হচ্ছে যে আমরা এই নির্বিচারে আমাদের জলাশয়গুলো ভরে ফেলছি গার্বেজ কে ডাম্পিং করে। এরপরে গার্বেজ কি হবে না ঢাকা শহরে? মানুষজন বাড়ছে, তো এই গার্বেজ তুমি কি করবা, কোথায় রাখবা তুমি? বিল্ডিং এর উপরে? তখন তোমার প্ল্যানটা থাকবে কি? ডোন্ট নো। তাহলে পরিস্থিতিটা ওই জায়গার মধ্যে যাবে। আমি মনে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই জায়গাটার মধ্যে চলে আসছি না? তোমরা কি প্রশ্ন করেছিলে? স্যার ম্যানেজমেন্ট আর গভর্নেন্স এটা নিয়ে বলতে গিয়ে আসছিলেন এদিকে। রাইট। তাহলে এই যে আমরা যা করছি এইটা কোনো গভর্নের মধ্যে পড়ে না। আমরা যদি এই জায়গাতে সিবিও কে যদি কাজ করাতাম, তাদের সাথে আমরা যোগাযোগ রাখতাম এবং তারা আমরা একটা সমন্বয় করে এই গার্বেজ গুলোকে রিসাইক্লিং এর দিকে নিয়ে যেতাম, সেগুলো আমার ওয়েলথ হয়ে যেত, আমার নদী নালা খাল বিল সমস্ত কিছু বেড়ে যেত। কিন্তু আমরা সেটা করতে পারছি না এখনো পর্যন্ত। ঢাকা শহর বড়ই হচ্ছে, বড়ই হচ্ছে, বড়ই হচ্ছে। আজকে তোমার জলাশয় আছে, নদী আছে, সেই জায়গাতে যাচ্ছে গার্বেজ গুলো। এরপরে কোথায় যাবে? এরপরে তো ঢাকা শহর একটা গার্বেজের শহর হয়ে যাবে। তাহলে তার আগেই তো তোমাকে কি করতে হবে? এই পলিসি গুলো নিতে হবে। এবং সেই পলিসি গুলো শুধুমাত্র আমি গভর্নমেন্ট আমি বসে বসে ভাবছি সেটা কিন্তু কখনোই হবে না। তোমাকে কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে, তোমাকে অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে তাদেরকে তোমাকে সম্পৃক্ত করতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। এই যে জনগণকে তুমি সম্পৃক্ত করছো, দ্যাট ইজ গভর্নেন্স। সো গভর্নেন্স ইজ এ সিস্টেম where both parties are active. Both parties means government and non-government organization, non-government actors, people, citizens, residents, third party, all are non-government. তো তোমাকে ভাবতে হবে
যে এই জায়গাতে যৌথভাবে কাজ করতে হবে, আদারওয়াইজ তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। এই যে এত কষ্ট করেও আমরা কিন্তু কি করতে পারছি না, ডেঙ্গু মশাকে সামাল দিতে পারছি না। বাট ইদানিং দেখা গেল কি ডেঙ্গু মশার আশ্রয়স্থল কোথায়? বড় বড় নির্মাণাধীন বিল্ডিং এর নিচে। তাহলে সেই বিল্ডিং এ কি মানুষ নেই? তারা কি এটা করতে পারছে না? কেন করতে পারছে না? তারপরে এই যে মহল্লার মধ্যে ড্রেন আছে, তো মহল্লার মধ্যে ড্রেন থাকলে মানুষও তো আছে, সেই মানুষগুলোকে কাজে লাগাও, তাদেরকে অ্যাক্টিভ করো। মহল্লার মধ্যে নাকি ছেলেরা মাস্ক না পরে বসে বসে আড্ডা দেয়, তাহলে ছেলেদের কি ওই জায়গাতে কোনো গার্ডিয়ান নাই? তাদের কোনো প্যারেন্টস নাই? তাদেরকে কোনো কাজে লাগানো যায় না? তাদের কি বড় ভাই নাই? প্রত্যেকেরই তো বড় ভাই আছে। তাহলে কেন তারা মাস্ক ছাড়া বাইরে আসবে? আমরা কি এটা অ্যাচিভ করতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আমাদের সেই রকমের উদ্যোগ নাই এই জায়গাটার মধ্যে, আমরা সেই কারণেই পারি না। আশা করি তোমরা গভর্নেন্স বুঝতে পেরেছো। যাই হোক, আমি তোমাদের স্কোপ নিয়ে আলোচনা করলাম, আশা করি স্কোপ বুঝতে পেরেছো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আরবান প্ল্যানিং। তাহলে আমরা কনসেপ্ট, ডেফিনেশন, অবজেক্টিভস এবং স্কোপ সম্বন্ধে জানলাম। এখন আমরা আসবো যে এলিমেন্টস অফ আরবান প্ল্যানিং। আরবান প্ল্যানিং এর মূল জায়গাটা কোন জায়গাটার মধ্যে, আমাদের এলিমেন্টস গুলো কি কি। আমাদের আরবান প্ল্যানিং এ আমরা যদি একটা সিটিকে কল্পনা করি, তাহলেই আমার এলিমেন্টস গুলো চলে আসবে আমাদের হাতে। আমাদের 3 ধরনের এলিমেন্টস আছে এই জায়গাটার মধ্যে। একটাকে বলি আমরা স্ট্রাকচার প্ল্যান, আরেকটাকে বলি আমরা আরবান এরিয়া প্ল্যান, আরেকটাকে আমরা বলি লোকাল এরিয়া অর ডিটেল এরিয়া প্ল্যান। তাহলে এই 3টাকে আমরা বলি প্ল্যানিং এর এলিমেন্টস, যে এই 3টাকে নিয়ে আমরা প্ল্যান করি। স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান, লোকাল এরিয়া অর ডিটেল এরিয়া প্ল্যান। 3টা লিখতে পেরেছো? জি স্যার। ওকে, এখন আমরা ছোট ছোট করে 3টা বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝতে পারবে আশা করি, কারণ তোমরা যেহেতু স্ট্রাকচারটা বুঝো ভালো করে। আমরা স্ট্রাকচার প্ল্যান বলবো কোনটাকে? আমরা স্ট্রাকচার প্ল্যান বলবো যখন আমি পুরো শহরের জেনারেলাইজ ল্যান্ড ইউজ নিয়ে আমি প্ল্যান করব, যে আমার শহরের কোন অংশে কি হবে। এটাকে আমরা বলি ব্রড বেসড ল্যান্ড ইউজ প্ল্যানিং। ব্রড বেসড ল্যান্ড ইউজ প্ল্যানিং, পুরো শহরটাকে ডিভাইড করে ফেলবো, এবং আমি যখন একটা জোনিং রেস্ট্রিকশন দিয়ে আমি বলবো এইটুক জায়গার মধ্যে আমার ইন্ডাস্ট্রি হবে, অতটুক জায়গার মধ্যে আমার কমার্শিয়াল এরিয়া হবে, অতটুক জায়গার মধ্যে আমার রিক্রিয়েশন হবে, এতটুক জায়গার মধ্যে আমার রেসিডেন্সিয়াল এরিয়া হবে, এই জায়গাগুলো আমার খাল বিল নদী নালা থাকবে। এই যে ব্রড বেসড আমরা আলোচনা, ব্রড বেসড ল্যান্ড ইউজ প্ল্যান। স্ট্রাকচার প্ল্যান তাহলে আমাকে কি দিচ্ছে? স্ট্রাকচার প্ল্যান প্রোভাইডস a broad-based land use planning. It is a long-term planning for not less than 20 years. তাহলে তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে লং টার্ম, মিডিয়াম টার্ম, শর্ট টার্ম। এখন দেখো লং টার্ম কোথায় গিয়ে ফিট করছে। লং টার্ম ফিট করছে হচ্ছে তোমার কোথায়? স্ট্রাকচার প্ল্যানের মধ্যে। What is structure plan? A structure plan is a broad-based land use planning for not more than 20 years. ওকে, তাহলে আমার পুরো আরবান প্ল্যানটা হয় 20 বছর মেয়াদি, 25 বছর মেয়াদি, 30 বছর মেয়াদি। অর্থাৎ একটা সিটি যে ডিরেকশনে গ্রো হবে, যে জায়গাতে যেটা হবে, তুমি আগে সেই ল্যান্ড ইউজটাকে তৈরি করা। তাহলে যখন তোমার সিটি গভর্নমেন্ট যখন কাজ করবে, কেউ যদি বলে যে ভাই আমি তো একটা ইন্ডাস্ট্রি তৈরি করব, তাহলে তুমি ওই ইন্ডাস্ট্রিয়াল জোনে চলে যাও। তুমি রেসিডেন্সিয়াল এরিয়াতে ইন্ডাস্ট্রি নিয়ে আসতে পারবে না, কারণ রেসিডেন্সিয়াল এরিয়াতে তুমি যখন ইন্ডাস্ট্রি আসবে তোমার তখন জরিমানা হয়ে যাবে, জেল হয়ে যাবে, এটা পারা যাবে না। তখন তাকে ওই ল্যান্ড ইউজটাকে দেখিয়ে দিবে যে তোমার জন্য এই জায়গায় জায়গা আছে। আবার কেউ যদি আসে যে ভাই আমি একটা বড় রেসিডেন্সিয়াল এরিয়া করব, আমি বড় একটা বিল্ডিং তৈরি করব, তুমি ওই জায়গাতে যাও, এই জায়গাটা হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য। আবার কেউ বললো যে আমি একটা 35 তলা বিল্ডিং করব, এটা এই জায়গাতে আমি শুধুমাত্র কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করাবো, তুমি চলে যাও এই কমার্শিয়াল এরিয়ার মধ্যে।
সেই জায়গাতে দেখো তুমি জায়গা খুঁজে পাও কিনা। তাহলে এইভাবে তোমার কি হবে, এইভাবে তোমার একটা লং টার্ম প্ল্যানিং এই জায়গাটার মধ্যে হবে। আস্তে 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 শহর খুব প্ল্যান মাফিক ডেভেলপ হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এটাকে আমরা বলছি স্ট্রাকচার প্ল্যান। এরপরে আমরা যেটা দেখছি সেটাকে আমরা বলছি আরবান এরিয়া প্ল্যান। তাহলে সিটির মধ্যে আমরা যখন সিটির আরবান এরিয়া এবং সিটির সাবারবান এরিয়া এবং রুরাল এরিয়ায় পুরোটা নিয়ে যখন আমরা কাজ করব, পুরো শহরকে নিয়ে আমরা যখন কাজ করব, তখন সেটাকে আমরা বলছি স্ট্রাকচার প্ল্যান। আর শহরের শুধুমাত্র আরবান এরিয়ার মধ্যে যখন আমরা কাজ করব, তখন সেটাকে আমরা বলবো আরবান এরিয়া প্ল্যান। আরবান এরিয়া ডেভেলপমেন্টের জন্য যে কোনো প্ল্যান আমার আরবান এরিয়ার প্ল্যানের মধ্যে পড়তে পারে। দিস ইজ সো কল মিডিয়াম টার্ম প্ল্যান, নট লেস দেন। তাহলে এটা আমরা লং টার্ম না, এটা হচ্ছে আমার মিডিয়াম টার্ম প্ল্যানিং। এই আরবান এরিয়ার মধ্যে অনেক ধরনের সেক্টরাল প্ল্যান হতে পারে। যেমন এই সেক্টরাল প্ল্যানের মধ্যে হতে পারে ট্রান্সপোর্টেশন, এটার মধ্যে হতে পারে হাউজিং, এটার মধ্যে হতে পারে তোমার কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, তারপরে হতে পারে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের প্ল্যান হতে পারে। সেই জন্য এটা খুব বড় না, কিন্তু আমার আরবান এরিয়ার মধ্যে খুব দ্রুত কাজটাকে করে ফেলতে হবে। তখন এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি মিডিয়াম টার্ম প্ল্যানিং। যেমন এগুলো হতে পারে আমার অনেক সময় গ্রিন ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, আবার অনেক সময় ব্লু ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, যেটা ন্যাচারের সাথে জড়িত। তাহলে আমার যদি ব্লু ইনফ্রাস্ট্রাকচার হয়, তখন আমি কি করব, আমি ন্যাচারাল কনজারভেশনে যাব। যেমন আমাদের হাতির ঝিল একটা এক্সাম্পল, এটাও প্ল্যানের ভিতরে, কিন্তু এটা আরবান এরিয়ার ভিতরে। তাহলে আরবান এরিয়ার ভিতরে আমি কি করলাম, একটা ব্লু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলাম। তাহলে সেইটাও আমার প্ল্যানের মধ্যে গেল, কিন্তু এই প্ল্যানটা আমাকে কত বছর, আমাকে 5, 6, 7 বছরের বেশি আমি এটা করতে পারবো না। আমাকে 5, 6, 7 বছরের মধ্যে আর ম্যাক্সিমাম 10 বছরের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। আমাকে বললো যে একটা সড়ক তৈরি করে দিবা, অথবা আমাকে বললো যে একটা হাইওয়ে তৈরি করে দিবা, অথবা আমাকে বললো যে একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করে দিবা, অথবা আমাকে বললো যে একটা এমআরটি তৈরি করে দিবা। তাহলে এটা শহরের ভিতরে একটা বড় প্রজেক্ট, বাট আই ক্যান নট টেক মোর দেন 10 ইয়ার্স। তাহলে এগুলোকে আমরা বলছি যে ছোটও না, আবার অনেক বড়ও না। তখনই এগুলোকে আমরা বলছি মিডিয়াম টার্ম প্ল্যানিং, বাট it would be within the urban area. This planning should be based on urban area. Okay, বোঝা গেল তো? জি স্যার। এরপরে হচ্ছে আমাদের লোকাল এরিয়া প্ল্যানিং। লোকাল এরিয়া প্ল্যানিং কে আমরা ডিটেল এরিয়া প্ল্যানিং বলি, যেটাকে তোমার সংক্ষেপে বলা হয় ড্যাপ অথবা ল্যাপ। ড্যাপের কথা তোমরা শুনে থাকবে, ঢাকা শহরের অনেক ড্যাপ নিয়ে অনেক কথা হয়েছে। তো সেই ড্যাপই হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যানিং, এটাকে অন্য ভাষায় বলে লোকাল এরিয়া প্ল্যানিং। আমরা যদি খুব ছোট জায়গার যদি প্ল্যান করি, অল্প অংশের জন্য প্ল্যান করি, খুব একটা নির্ধারিত সেক্টর নিয়ে প্ল্যান করি, তখন সেটা ডিটেল এরিয়া প্ল্যানিং এর মধ্যে যায়। যেমন মনে করো আমি একটা হাউজিং এরিয়া ডেভেলপ করব, যেমন আমরা পূর্বাচল ডেভেলপ করেছি, ঠিক আছে, এটা হচ্ছে শহরের বাইরে। আবার আমরা যদি এখন নতুন করে এই কমলাপুর রেলওয়ে স্টেশনকে আমি নতুন করে ডেভেলপ করব, পুরনো হয়ে গেছে, এইটার নতুন ইয়ের সাথে মিলছে না, এটাকে আমি নতুন করে তৈরি করব। তাহলে এটাকেও আমি বলছি কি, এই ছোট স্কেলের যে কাজগুলো, এগুলোকে বলছি আমি লোকাল এরিয়া প্ল্যানিং অথবা ডিটেল এরিয়া প্ল্যানিং। এই প্ল্যানিং এ আমাকে কি করতে হবে, এই প্ল্যানিং এ আমাকে সমস্ত কিছু করে দিতে হবে। যেমন এই প্ল্যানিং এর মধ্যে আমাকে একেবারে কোন জায়গায় কি হবে, কোন জায়গায় কি ধরনের বিল্ডিং হবে, সেই বিল্ডিং এর ভিতরের ব্যবস্থাপনা কি হবে, তার আর্কিটেকচারাল ডিজাইন কি হবে, সেগুলোও এই প্ল্যানের মধ্যে থাকে। যেমন ছোট একটা পাড়া বা মহল্লার একটা ডিজাইন তৈরি করা, সেটাও আমার এই লোকাল এরিয়া প্ল্যানের মধ্যে থাকবে। বাট এটা হচ্ছে তোমার স্বল্প মেয়াদী প্ল্যানিং, এটা তোমাকে 5 বছরের ভিতরেই করে দিতে হবে। এটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, বাট নট মোর দেন 5 ইয়ার্স। কিন্তু খুব ডিটেইলিং হতে হবে। যেমন একটা ছোট নেইবারহুড হলে সেই নেইবারহুডটা কতটুকু এলাকা জুড়ে,
কয়টা সেই জায়গাতে বিল্ডিং থাকবে, কি পরিমাণ লোক সেই জায়গাতে আসবে, কয়টা কর্নার শপ থাকবে। ওকে, আমি 3টা পয়েন্টের কথা বলেছি তোমাদের, যদি পয়েন্টগুলো সম্বন্ধে কারো প্রশ্ন থাকে। আমি 3টা এলিমেন্টস এর কথা বললাম তোমাদের, 3টা এলিমেন্টস। আরবান প্ল্যানিং এর 3টা এলিমেন্টস হচ্ছে স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান, ডিটেল এরিয়া প্ল্যান আর লোকাল এরিয়া প্ল্যান। স্যার তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো। স্যার এখানে যে এলিমেন্টস গুলো বললেন এগুলা কি স্যার বাট স্টেপ বাই স্টেপ মানে কমপ্লিট করতে হবে? যেমন যদি কোনো একটা আরবান এরিয়া প্ল্যান করতে যাই তাহলে কি প্রথমে স্ট্রাকচার প্ল্যান, তারপর আরবান এরিয়া প্ল্যান, তারপর ডিটেল প্ল্যান এভাবে যাবে? একই সাথে 3টা হয়, একই সাথে 3টা হয় অথবা কোনো একটাও হতে পারে। এই কারণে আমরা প্রথমেই ডেফিনেশনে বলে নিচ্ছি যে
এটা একটা হোলস্টিক প্ল্যান বা ভিশন হতে পারে, অথবা এটা কোনো অংশের প্ল্যান হতে পারে। যেমন আমরা যদি কোনো শহরের জন্য 20 বছর মেয়াদি প্ল্যান করি, আবার 20 বছর পর আমাকে সমস্ত কিছু একসাথেই চিন্তা করতে হবে। সেই সময় আমাকে স্ট্রাকচার প্ল্যান, আমাকে সেই সময় আরবান এরিয়া প্ল্যান এবং লোকাল এরিয়া প্ল্যান কি হবে সেগুলোকে এরকম ভাবে ডিভাইড করে নিতে হবে। নাবিলা, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার বললেও কিছুটা কনফিউশনের মধ্যে থাকবে, এটা আমি জানি, কিন্তু তারপরেও আমি বোঝানোর চেষ্টা করছি তোমার, যে আমরা যখন একটা শহরের প্ল্যান করি তখন এই 3 ধরনের এলিমেন্টসই ওই জায়গাটা একসাথেই আমরা রেখে দিই। তো যেটা 20 বছরে যাবে সেটাকে আমি বলে দিচ্ছি এটা স্ট্রাকচার প্ল্যান, যেটা আমাকে ইমিডিয়েট করতে হবে সেটাকে আমি বলে আবার টিউশন আছে স্যার, প্রেজেন্টটা নিয়ে নিলে আমার ভালো হতো। আজকে টিউশনি বন্ধ। আগে তো বলে নাই স্যার। টিউশনি করাও কিভাবে তোমরা? স্যার বাসায় যাই স্যার। বাসায় গিয়ে পড়াও? জি স্যার। আবার আছে নাকি সাকিবের একাই আছে? স্যার কোনটা? আমার বাড়িতে আসে স্টুডেন্ট পড়তে। স্যার অনলাইনে পড়াই। অনলাইনে পড়াই। আবার অনেকে অনলাইনে পড়ায় না? জি স্যার। ভেরি গুড। বাসায় যেয়ে পড়াই স্যার। বাসায় গিয়ে পড়াও? জি স্যার। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আচ্ছা তোমরা কয়জন টিউশনি করো আমার একটু বলো তো দেখি। স্যার কেমনে বলবো, সবাই রিভিশন করলে হয়তো। কেমনে বলবা তোমরা? জি স্যার। হ্যান্ড রেজ করলেই হবে। হ্যান্ড রেজ করো দেখি, দেখি কতজন আসো তোমরা। ও মাই গড, এতে 25 জন হয়ে গেছে, 1/3 হয়ে গেছে তোমাদের। জন হয়ে গেল, ভেরি গুড। আচ্ছা এইবার তোমরা হাত নামিয়ে ফেলে মেয়েরা শুধু হ্যান্ড রেজ করো দেখি পার্টিসিপেন্টসটা কিরকম হয়। শুধু মেয়েরা থাকো। মেয়েদেরকে 16 জনের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখি ঠিক আছে সংখ্যাটা? তাহলে ছেলেরা সংখ্যায় কিছুটা বেশি নাকি? মেয়েদের চাইতে ছেলেরা সংখ্যায় কিছুটা বেশি। স্যার 28 জন হলে সেখানে 16 জন হলে মেয়েরা তো বেশি স্যার। ও মেয়েরা বেশি? জি স্যার আমরা বেশি। ও তাহলে তো ভুল করে ফেললাম আমি। এখনো পর্যন্ত 15 জন আছো মেয়েরা, 16 জন। ঠিক আছে, আমার মনে হয় যে 50-50 হবে। অনেক ছেলে হয়তো হ্যান্ড রেজ করবে না খুব সম্ভবত। আমি কিন্তু তোমাদের কারো হাত দেখছি না, আমি শুধু নাম্বারটা দেখছি। মৌসুমী পড়াও মনে হচ্ছে না? জি স্যার অনলাইনে পড়াই স্যার। ভেরি গুড। কয়জনকে পড়াও? স্যার বন্ধ আছে আপাতত, দুজনকে পড়াই। একজন হচ্ছে ক্লাস 10 এর স্টুডেন্ট আর একজন হচ্ছে ও আমেরিকার একটা স্কুলে পড়ে। নাইস। টাকা পয়সা কি অনলাইনে আসে? হ্যাঁ স্যার সবই অনলাইনে।
সব অনলাইনে না, বিকাশে? হ্যাঁ স্যার, আর বাড়িতেও করাই। তো তোমাদের যে এত পড়াচ্ছি আমি, আমার তো কোনো কিছু তোমরা দিচ্ছ না, বিকাশ টিকাশে পাঠাচ্ছ না টাকা পয়সা, কত মাস হয়ে গেল? কেউ কিছু বলছে না, চুপ সবাই। স্যার আপনার জন্য আমাদের বাড়িতে দাওয়াত রইলো স্যার, আপনি বেড়াতে আসবেন সময় করে স্যার। দাওয়াত খাইয়ে দিয়ে শেষ নাকি? আরে বোকা, তোমরা বলবে যে আমাদের পড়ানোর জন্য তো গভর্নমেন্টই আপনাকে স্যালারি দিচ্ছে, আমরা কেন দিব? তাই না? ওকে, ঠিক আছে, আমরা একটু শেষের দিকেই চলে আসছি, একটু দ্রুত করে আমরা এখন এলিমেন্টসে যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এখন আরবান প্ল্যানিং প্রসিডিউরে চলে যাব। খুব সংক্ষেপে বলবো, এটা খুবই মানে এই তোমাদের যা যা পড়াচ্ছি এগুলো খুবই সংক্ষেপে পড়াচ্ছি আমি, এগুলো যদি ডিটেল পড়াতে যাই তাহলে অনেক সময় লাগবে। আসলে ডিটেল তোমরা যারা আরবান স্ট্রিমে আসবে, পড়ার আগ্রহ আছে, তারাই এই জায়গাতে এসে পড়তে পারবে এই জিনিসগুলো। যদিও আমি প্রতি বছর দেখি যে আরবান স্ট্রিমে তোমরা খুব কম সংখ্যক ছেলে মেয়ে আসো, ম্যাক্সিমাম চলে যাচ্ছ তোমরা ওই যে কি হিউম্যান স্ট্রিমে চলে যাও। তো আমি জানি না তোমাদের মধ্যে কি ধারণা, কিন্তু আমার গত কয়েক বছর মাস্টার্সের স্ট্রিম আমি তৈরি করেছি, সে জায়গাতে ছেলে মেয়েদের প্রশ্ন করলে বলে স্যার ওই জায়গা থেকে খুব দ্রুত পাশ করে চলে যেতে পারি, কিন্তু না, একই সময়ে রেজাল্ট হয়, এবং বরঞ্চ আরবান স্ট্রিম থেকে অনেকে খুব ভালো রেজাল্ট করে। আমি এই জায়গাতে অ্যাডভোকেসি করছি না, যেহেতু আমি আরবান স্ট্রিমে পড়াই সেহেতু তোমাদেরকে বলছি আরবান স্ট্রিমে থাকার জন্য, কিন্তু এই ধরনের ধারণাটা ভুল। তো তোমরা যাদের আগ্রহ আছে আমি বলবো যে তারা আরবান স্ট্রিমে পড়তে পারো, বা পড়লে তোমরা তোমাদের সেই ধরনের সুযোগ সৃষ্টি করে নিতে পারবে পরবর্তীতে। তো এতটুকুই। আর যদি আসলেই তোমার হিউম্যান জিওগ্রাফিতে একটা আগ্রহ থাকে তাহলে কেন পড়বো না, সেই জায়গাতে অবশ্যই পড়বো। যাই হোক, এখন আমরা যেটাতে যাচ্ছি সেটাকে আমরা বলছি প্রসিডিউর। প্রসিডিউর খুব সংক্ষেপে আমি বর্ণনা করবো এই জায়গাটাতে। সেটা হচ্ছে যে প্রসিডিউরকে আমি তিনটা প্রসেসে এই জায়গাতে ভাগ করে বলতে পারি তোমাদেরকে। আমরা প্রথমে বলি সার্ভে, দ্বিতীয়টাকে বলি ইনফরমেশন, এবং তৃতীয়টাকে বলি আমরা প্ল্যানিং। সার্ভে, ইনফরমেশন, প্ল্যানিং। আমি সার্ভে করলে আমি ইনফরমেশন পাবো, ইনফরমেশন থেকে আমি প্ল্যানিং এ যেতে পারবো। এটা হচ্ছে একটা চিরন্তন সত্য কথা, এটা একটা প্ল্যানিং প্রসেস বলা হয় এটা। সার্ভে, ইনফরমেশন, প্ল্যানিং, অর্থাৎ এই তিনটা আইটেম দিয়ে কিন্তু আমরা প্রসিডিউরটা কি সেটাকে আমরা বুঝে নিতে পারি। কিন্তু আসলে প্রসিডিউরটা এত সহজ না, প্রসিডিউরটা অনেক জটিল এবং অনেক বড়। কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি যে তোমরা অবশ্যই এই তিনটা পয়েন্ট লিখে রাখবে: সার্ভে, ইনফরমেশন, প্ল্যানিং। কিন্তু আমরা যদি আসলেই একটা আরবান প্ল্যানিং এর যদি কতগুলো প্রসেস দেখি, সেই প্রসেসটাকে আমরা কমপক্ষে এরকমের 20টা আইটেম পাবো, কমপক্ষে 20টা আইটেম পাবো। যে 20টা আইটেমকে আমি সংক্ষেপে তিনটা আইটেমে আমি ভাগ করেছি: সার্ভে, ইনফরমেশন, প্ল্যানিং। তো এটাকে যদি আমি ব্রডলি ছোট 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 পয়েন্ট করে নেই তাহলে সেটার মধ্যে আমি পাবো অ্যাটলিস্ট 20টা পয়েন্ট। তো যাই হোক, আমরা তো এই জায়গাটার মধ্যে আরবান প্ল্যানিং করছি না, আমরা আরবান জিওগ্রাফির একটা ছোট্ট অংশ হিসাবে আমরা এই জায়গাটার মধ্যে আরবান প্ল্যানিং করছি। তাহলে প্রথমত হচ্ছে যে আমাকে আগে একটা ডিজায়ার তৈরি করতে হবে যে আমি শহরের একটা প্ল্যান তৈরি করব। তাহলে ডিজায়ার হচ্ছে টু ডিজায়ার হ্যাভিং এ প্ল্যান। আস্তে শোনা যাচ্ছে। আমি তো আসতে বলছি না, আমি তো জোরেই বলছি, হয়তো আমার নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। এবার শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে আমি বলছি মানে ডিজায়ার এ প্ল্যান, এটা হচ্ছে প্রথম তোমার পদক্ষেপ, এটা প্রথম আইটেম। তো তুমি একটা শহরের পরিকল্পনা করবে, তার একটা ডিজায়ার তৈরি করতে হবে তোমার মধ্যে। তাহলে টু ডিজায়ার
হ্যাভিং এ প্ল্যান, এটাকে আমরা বলছি প্রথম পদক্ষেপ। তোমাকে আগে উদ্যোগ নিতে হবে একটা প্ল্যান তৈরি করার, বা তোমার একটা আগ্রহ বা ইচ্ছা থাকতে হবে। যেমন যদি কোনো পৌরসভা হয়, তার মেয়র যদি চিন্তা করে যে আমার শহরের জন্য একটা আমি প্ল্যান তৈরি করব, তাহলে সে মিনিস্ট্রিকে অ্যাপ্রোচ করতে পারে। কোন মিনিস্ট্রি? সেটা হচ্ছে LGED মিনিস্ট্রি। লোকাল গভর্নমেন্টকে সে অ্যাপ্রোচ করতে পারে যে আমার শহরে একটা প্ল্যান তৈরি করে দেন। তাহলে তারা উদ্যোগী হয়ে ওই শহরের জন্য একটা প্ল্যান তৈরি। তার মানে কি, ডিজায়ারটা হচ্ছে এই জায়গাতে প্রথম কথা। তারপরে ডিজায়ার হলো, তারপরে তোমাকে কি করতে হবে? ডিজায়ার করার পরে তোমাকে প্ল্যান ফর্মুলেশনে যেতে। প্ল্যান ফর্মুলেশনের প্রথম পদক্ষেপ হচ্ছে ওই শহরে তোমার কি কাজ করবে, কি ধরনের প্ল্যান করবে, সেটা তোমার উদ্দেশ্য এবং লক্ষ্যের মধ্যে নিয়ে আসে, যেটাকে আমরা বলি এইম এন্ড অবজেক্টিভস। তাহলে তুমি একটা শহরের প্ল্যান করবা, কিন্তু সেই প্ল্যানের মধ্যে এইম অবজেক্টিভস কি সেটা তোমাকে চিন্তা করতে হবে। তাহলে এইম অবজেক্টিভ যদি হয়, তাহলে তোমার প্ল্যান অফ অ্যাকশনস কি হবে, তুমি কি কি কাজ করবা সেই জায়গাটার মধ্যে। সেই কাজ করতে তোমার কি ধরনের মেথোডোলজি অ্যাপ্লাই করতে হবে, তার মানে তোমার পদ্ধতি কি হবে, কাজ করার পদ্ধতি কি হবে, যেটাকে আমরা বলছি মেথোডোলজি। তো মেথোডোলজির মধ্যে অনেকগুলো মেথডস থাকতে পারে। সেই মেথডস এর মধ্যে তোমার কতগুলো কাজ থাকবে, মানে প্রাইমারি, কতগুলো কাজ থাকবে সেকেন্ডারি। তো এইরকম ভাবে তোমাকে অনেকগুলো ধাপ মানে পার হতে 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 শেষ পর্যন্ত তুমি প্ল্যানিং এ আসবা। তো আমি তোমাদের সংক্ষেপে বলছি এই কারণে যে তোমার এই জায়গার প্রত্যেকটা জিনিস তোমাকে যদি একদম এরকম বিশ্লেষণ করে বোঝাতে যাই, তাহলে এই লেকচার শেষ হবে না, আরো 2-3টা লেকচার এটার মধ্যে লেগে যাবে। শুধু আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝাচ্ছি। এই যে আমি প্ল্যানের ডিজায়ার করলাম, এইম অবজেক্টিভস তৈরি করলাম, আমি মেথোডোলজি ফর্মুলেশন করলাম, তারপরে আমি সার্ভে তৈরি করব। এই সার্ভের মধ্য দিয়ে আমি ফিল্ডে যাব, ফিল্ড থেকে তথ্য জোগাড় করব, তথ্য জোগাড় করার পরে সেগুলোকে আমি অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করার পরে আমি প্ল্যান ফর্মুলেশন করব। প্ল্যান ফর্মুলেশন করার পরে আমি দেখবো যে এটা আমার শহরের জন্য ফিট করছে কিনা। তাহলে আমি আবার লোকাল এরিয়াতে যাব, লোকাল এরিয়ার সাথে আমি পার্টিসিপেট করব, পার্টিসিপেট করে তারা নিতে চাচ্ছে কিনা এই প্ল্যানটা। এই পার্টিসিপেশন হওয়ার পরে আমি এই গ্যাজেট নোটিফিকেশনে যাব, অর্থাৎ প্ল্যানকে আমাকে পাস করাতে হবে, কনসার্ন মিনিস্ট্রি দিয়ে পাস করাতে হবে। পাস করার পরে আমি এটা ইমপ্লিমেন্টেশনে যাব। তাহলে ডিজায়ার টু হ্যাভিং এ প্ল্যান থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত এই পুরোটাকে আমরা বলছি কি, প্ল্যানিং প্রসেস। এই পুরোটাকে আমরা বলছি প্ল্যানিং প্রসেস, যেটাকে আমি সংক্ষেপে তোমাদের 3টা পয়েন্টে বলে দিলাম: সার্ভে, ইনফরমেশন। কিন্তু আসলে দেখো এই জায়গাতে এই 3টা পয়েন্ট সবকিছু না, এই 3টা পয়েন্টের মধ্যে আরো অনেক অনেক পয়েন্ট আছে যেগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হয়, শিখতে হয় ভালো মতো। তো এটাকে আমরা বলছি প্ল্যানিং প্রসিডিউর। ওকে, তোমরা যদি বুঝে থাকো প্ল্যানিং প্রসিডিউর। তো এইভাবে আমরা একটা প্ল্যান তৈরি করি এবং সেটাকে আমরা বাস্তবায়নে যাওয়ার চেষ্টা করি। কিন্তু এই আরবান প্ল্যানিং তোমাদের খুব সংক্ষেপে ছোট একটা তোমাদেরকে মনে করো আমি আজকে লেকচার দিলাম আরবান প্ল্যানিং এর উপরে, কিন্তু এই শুধুমাত্র আমরা আরবান প্ল্যানিং এ পুরো একটা বছর পড়াই, বিভিন্ন ভাবে খুঁটিনাটি যা আছে। তো এই প্ল্যানিং এর প্রবলেম গুলো কি কি আমরা বললাম। আমরা প্রথমে কনসেপ্ট পড়লাম, তারপরে অবজেক্টিভস পড়লাম, তারপরে স্কোপ পড়লাম, তারপরে এলিমেন্টস পড়লাম, তারপরে প্রসিডিউর পড়লাম। এখন আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। এই প্রবলেম গুলো হচ্ছে যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আলোচনা করি তাহলে সবচেয়ে ভালো হয়। তো প্রথমে হচ্ছে যে আমরা আলোচনার প্রথমেই আমি বলবো যে বাংলাদেশে কিন্তু এখনো আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং অ্যাক্ট হয় নাই। আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং অ্যাক্ট হয় নাই। যদি অ্যাক্ট না হয়ে থাকে, রেগুলেশনস না হয়ে থাকে, তাহলে প্ল্যানিং করে কোনো লাভ নেই। অর্থাৎ তুমি একটা শহরের প্ল্যান করবা, কিন্তু সেই প্ল্যান মাফিক শহরটা যদি ডেভেলপ না করে, তাহলে সেই প্ল্যান করে কোনো লাভ হবে না। এই কারণে
অনেক শহরেরই অনেক প্ল্যান হয়ে পড়ে আছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে পারছে না। আবার ইমপ্লিমেন্টেশনে যেতে অনেক সময় লেগে যায়। কোনো প্ল্যান যদি পাস হয়, ইমপ্লিমেন্টেশনে যেতেও হয়, তাহলেও সেটা অনেক সময় লেগে যায়। তাহলে এই রকমের নানাবিধ প্রবলেম আছে, যেগুলোকে আমরা আরবান প্ল্যানিং প্রবলেম বলছি। তা আমি তোমাদের একেবারে ছোট ছোট কয়েকটা প্রবলেম তোমাকে এই জায়গাতে আইডেন্টিফাই করে তুলে ধরলাম। মেজর যে সমস্ত প্রবলেম, মেজর প্রবলেমের মধ্যে আমরা দেখছি যে অনেক শহরের প্ল্যানই হয় নাই এখনো পর্যন্ত। বাংলাদেশে এরকম অনেক পৌরসভা শহর আছে যেগুলো প্ল্যান হয়নি। আবার অনেক শহরের প্ল্যান হয়ে পড়ে আছে, সেই প্ল্যান মাফিক শহরটা ডেভেলপ করছে না। তার মানে এই প্ল্যান হয়েছে কিন্তু ইমপ্লিমেন্টেশনে যেতে পারছে না। ঠিক আছে, একটা প্ল্যান হওয়ার পরে তার গ্যাজেট নোটিফিকেশন পাস করতে করতে দেখা যায় 2-3 বছর লেগে যাচ্ছে। তাহলে সেই জায়গাতেই আমাদের 4-5 বছর লেগে গেল। তো 4-5 বছরে তো আমার স্বল্প মেয়াদী যে ডিটেল এরিয়া প্ল্যান গুলো হওয়ার কথা ছিল, সেটা থেকে তো বঞ্চিত হয়ে গেল শহর। তাহলে সেটা হতে হতেই 10 বছর সময় লেগে যাচ্ছে। তাহলে এইভাবে একটা প্ল্যান পিছনের দিকে পড়ে যাচ্ছে। তো এগুলোকে আমরা বলছি মানে আরবান প্ল্যানিং, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং প্রবলেমস অফ বাংলাদেশ। তো আমি তোমাদেরকে এই জায়গাতে আরো অনেক অনেক প্রবলেম আছে, যে প্রবলেম গুলো নিয়ে আমরা চাইলেই আলোচনা করতে পারি, কিন্তু আমি আর খুব বিস্তারিত যাব না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নের উত্তর নিয়ে আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাব। তাহলে আমরা এই 5টা-7টা পয়েন্টের মধ্যেই আরবান প্ল্যানিং এর মধ্যে থাকি, যাতে আমরা নেক্সট ক্লাসে অন্য একটা লেকচারে চলে যেতে পারি। আমি আশা করছি যে নেক্সট ক্লাসে তোমাদের আরবান ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলবো। ওইটা একটা ভাস্ট সাবজেক্ট, তোমার অনেক বড় একটা ইস্যু আরবান, মানে আরবান জিওগ্রাফির। আমি এই জায়গায় শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন নাই? ভেরি গুড, আশা করি সবাই বুঝে গেছো। ওকে, আসো তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই। সবাই রেডি আছো তো? জি স্যার। জি স্যার, অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিলি তো বেঁচে গেলা। না স্যার, আসলে বৃষ্টি মেঘ করছে তো, হঠাৎ করে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, কানেকশন চলে যেতে পারে। বৃষ্টি আসতে পারে, তুমি কি বাইরে বসে আছো, ভিজে যাবে? না স্যার, নেটওয়ার্কের প্রবলেম হয়, তা বৃষ্টি আসলে সাথে সাথে কারেন্ট চলে যায়, ওয়াইফাই থাকে না, লোডশেডিং। তোমার মানে কোন এলাকায় তুমি বলো তো দেখি। স্যার আমার টাঙ্গাইলে। ও টাঙ্গাইলে, টাঙ্গাইল কোন এলাকায়? স্যার বাসাইল উপজেলায়, গ্রামে। আচ্ছা আচ্ছা, বাসাই উপজেলায় আছে না? জি স্যার। আমাদের এদিকে তো ফকফকা আলো, রোদ দেখা যাচ্ছে। তোমাদের দিকে বৃষ্টি? স্যার বৃষ্টি এখনো শুরু হয় না, ওরকম মানে হচ্ছে মেঘ করে আছে, মানে বৃষ্টি আসার আগেই কারেন্ট চলে যায়, মানে লোডশেডিং হয়ে যায় এরকম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। চলো আমরা এখন যেহেতু এটা চলেই আসছি, তোমাদের কি ব্যাপার, আমার কার্সারটা ধরছে না কেন? আবার আমি স্টপ করছি, শেয়ারটা নতুন করে দিচ্ছি। তো আমার কানেকশনটা একটু সমস্যা করতেছে। এবার ঠিক আছে। ওকে,
আমরা শুরু করছি, তোমরা একটু দ্রুত বলে যাবা। হ্যাঁ, 2 Yes, sir. Roll 3 present, sir. 5 Present, sir. Roll Nine. 6 present. 9 Sir, Yes, 6. sir. Yes, sir. 14 Yes, sir. 18 Yes, sir. 20 21 Present, sir. 22 Yes, sir. 23 23 নাই